হ্যাঁ, পেরোল রান। আচ্ছা, 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 বুঝতে পারছি। দাঁড়ান, 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 করে দিচ্ছি। দেখেন, আমরা জেরোতে যাই। আপনাদের এই 16 ডিসেম্বর, এই 1 জানুয়ারি, তারপরে হচ্ছে বড়দিন, মানে অনেকগুলো অকেশন পড়ে গেছে আপনাদের ক্লাসের মধ্যে। তারপরে আবার ডিসেম্বর মাস, ঠিক আছে, ঘোরার মাস, সব মিলে একদম মানে ক্লাসগুলো ভ্যাকেশন ভ্যাকেশন মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমাদের আমরা হচ্ছে এই পেরোল রানটা দেখাবো, বাট পেরোল রানের আগে মানে পেরোলের কিছু বেসিক জিনিসটা আমাদের আরও জানা দরকার। আমি সেই জায়গাতে যাচ্ছি যেন আপনাদের কিছু জিনিস ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা গত ক্লাসে পেরোলের একটা জার্নাল করেছিলাম। সেখানে আমাদের কম্পেনসেশন, সরি, কি বলে এটারে, পেনশন। দেখেন, দেখেন, আমি একটা এক্সাম্পল সহকারে দেখাবো। এখানে আমাদের একটা শিট আছে। শিটটা আমি আমি একটু বুঝাই আপনাদের। ধরেন, একজন এমপ্লয়ি যার ইয়ারলি স্যালারি হচ্ছে 60,000 পাউন্ড, ঠিক আছে। এখন এই ব্যক্তি পেনশনে মানে কোনো টাকা কন্ট্রিবিউট করে নাই, ঠিক আছে। এবং তার টোটাল ইনকাম তাহলে 60,000 টাকাই, এবং ট্যাক্সেবল ইনকামও 60,000 টাকা। কারণ আমরা একটু আগে ওই গত ক্লাসে দেখেছিলাম যে যদি আপনার হচ্ছে পেনশন অথবা পেনশনে বা স্যাক্রিফাইস যদি করে, স্যাক্রিফাইসের মধ্যে 12টা আইটেম ছিল, এর মধ্যে পেনশন একটা ছিল। যদি পেনশনে কেউ স্যাক্রিফাইস করে সেটা পরে রিফান্ড পাওয়া যায়। তো এখানে সে কোনো পেনশন হচ্ছেই করে নাই, কন্ট্রিবিউট করে নাই, তার মানে সে কোনো স্যাক্রিফাইস করে নাই। সেক্ষেত্রে টোটাল স্যালারিও মানে যেটা হবে ট্যাক্সেবল স্যালারিও তাই হবে। এইবার আসেন, এখন তার আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব কিভাবে। আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব যে যদি কেউ কন্ট্রিবিউট করে তাহলে সে বেনিফিটেড হবে। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব, এবং এটা নিজেদের মতো করে না, আপনার এইচএমআরসির রুলস অনুযায়ী, এইচএমআরসিতে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা করার চেষ্টা করব। এইবার খেয়াল করে দেখেন, এইচএমআরসিতে যে রুলটা আছে সেই রুলে বলা আছে যে আপনার যদি ইয়ারলি স্যালারি 12,570-এর কম হয় তাহলে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল অ্যালাউন্স, মানে একদমই ফ্রি। যদি আপনার স্যালারি 12,571 থেকে 50,270 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনাকে 20% বেসিক রেটে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। যদি আপনার স্যালারি 50,271 প্লাস হয় এবং সেটা যদি 150 পর্যন্ত হয় তাহলে হায়ার যে রেট আছে সেটা হচ্ছে 40%। ক্লিয়ার? এটা হচ্ছে ল। এটা আগে আপনাকে জানতে হবে। এরপরে আসেন,
হ্যাঁ, আচ্ছা, ওই আপনার 40-র মধ্যে পড়বে, 40-র মধ্যে পড়বে। এবার আসেন হচ্ছে ট্যাক্স হচ্ছে, সরি, আপনার ধরেন 60,000 টাকা স্যালারি, তাহলে আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা কেমন হবে? ঠিক আছে, এইবার আসেন যে আমি প্রথম 12,570-এর উপরে কোনো ভ্যাট মানে ট্যাক্স দেওয়া লাগবে না, নট ভ্যাট ট্যাক্স, এটা জিরো। আপনার টোটাল স্যালারি হচ্ছে 60,000। 60,000 থেকে আপনি হিসাবটা এভাবে করবেন, 60,000 থেকে 12,570 আগে মাইনাস হয়ে যাবে, মাইনাস হওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেই টাকা 50,270 হইতে কত লাগে? লাগে কত? 37,070। এই টাকার উপরে হবে হচ্ছে 20% হারে ট্যাক্সের রেট। এর পরবর্তীতে যদি আমরা এর চেয়ে বেশি পাই, যেমন এর চেয়ে বেশি হচ্ছে 60,000, তাহলে 60,000 থেকে 50,270 তো আগে বাদই গেছে, ওটা বাদ দিবেন। বাদ দিলে কত থাকে? থাকে হচ্ছে আপনার 9,730। এই টাকার উপরে ভ্যাট হবে 40%, মানে হায়ার রেট যেটা। ঠিক আছে, এইবার আসেন এখানে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। তাহলে এই 12,570 বাদ দেন, বাদ দিলে 37,700 থাকে, এটার উপরে 20% 7,540। পরেরটাতে হচ্ছে আপনার 9,000, হ্যাঁ 9,730 অবশিষ্ট থাকে রিমেইনিং, এটার উপরে 40%, তাহলে কত হলো? 3,892। এই দুইটা যোগ করলে কত হয়? 7,500 আর 3,992, 11,432। তাহলে তাকে শুধুমাত্র ট্যাক্স দেওয়া লাগতেছে কত? 11,432। এটা গেল ট্যাক্সের পোর্শন। যে পে ইউআইই, পেই নামে একটা অপশন ছিল না, ওই ট্যাক্সটাই হচ্ছে 11,432। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে আসেন ন্যাশনাল ইন্স্যুরেন্স। এটাও আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। তার মানে আপনি যদি স্যালারি পান তাহলে আপনাকে দুইটা জিনিস ম্যান্ডেটরি দিতে হবে। আপনাকে বলতে আপনার স্যালারি থেকে ডিডাকশন করা হবে পেরোল ট্যাক্স প্লাস হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। আর যেটা হচ্ছে পেনশন, সেটা আপনি কন্ট্রিবিউট করতেও পারেন, নাও পারেন, ওটাতে আমরা পরে আসতেছি। এক্ষেত্রেও আপনার লটা সেম, শুধু ইন্টারেস্ট মানে শুধু রেটটা ভিন্ন, মানে স্ল্যাবগুলো সেম। যেমন হচ্ছে 12,570, আপনার 50,270 এবং অ্যাবভ, স্ল্যাবটা মানে সেম কিন্তু রেটগুলো ভিন্ন। ওইখানে যেমন জিরো, এখানেও জিরো, ঠিক আছে। ওইখানে বলছে হচ্ছে 20%, এখানে হচ্ছে 12%, ঠিক আছে। আর ওখানে বলছে 40%, এখানে বলছে 2%, ঠিক আছে। এই হচ্ছে তার মানে রুলস। এখন আসেন, এখন এই রেঞ্জ অনুযায়ী বা এই রেট অনুযায়ী তাহলে তার ন্যাশনাল ইন্স্যুরেন্স পারপাস কত টাকা ডিডাকশন করা হবে এটার ক্যালকুলেশন লাগবে। দেখেন প্রথমে জিরো, এরপরে 37,700-র উপরে হচ্ছে 12%, 45, 24। এরপরে এখানে দেখেন 9,370-এর উপরে 2%, 195, ঠিক আছে। টোটাল গেল কত? 45 এবং 195, 4719। এটা গেল হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। এইবার আসেন আপনার এমপ্লয়িকে যখন স্যালারি দিবেন, আমরা কিন্তু ওই জন্য জার্নালটা আগে করে নিছি। জার্নালটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা অলরেডি হয়ে গেছে। এখন এখানে এসে আমরা কি করব? 60,000 থেকে প্রথমে 11,432 ছিল ট্যাক্স, ট্যাক্সটা বাদ যাবে। তারপরে এখানে 4,719 হচ্ছে এনআই মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটাও বাদ যাবে। অবশিষ্ট থাকে কত? 4349, 43,849। এই টাকাটাই হচ্ছে এমপ্লয়ি পাবে। তাহলে এটার যদি আমরা জার্নাল মানে হিসাব করি, স্যালারি ডেবিট 60,000, ন্যাশনাল ইন্স্যুরেন্স 4,719, তারপর ট্যাক্স 11,432, আর ওয়েজেস পেয়েবল 43,849। তাহলে এখন দুইটা মিলে গেছে, মিলছে না? আচ্ছা, এবার আসেন এই সেম ফর্মুলা আমরা যদি ধরে নেই যে এই ব্যক্তি পেনশন স্কিমে $5,000 কন্ট্রিবিউট করছে, $5,000। সেই ক্ষেত্রে আপনার এখানে ক্যালকুলেশনটা কেমন হবে? 60,000 মানে 60,000 তো তার স্যালারি, 5,000 কন্ট্রিবিউট করছে, তাহলে সে পাবে 55,000। 55,000-এর উপরে তার ক্যালকুলেশন হবে।
12,570 সেম, জিরো। এখানে তাহলে 50 থেকে 12,000 বাদ দিলে 37,700, 7,540। তারপরে এখানে 55,000 থেকে 50,270। 55,000 কেন? কারণ এখানে সর্বোচ্চ 55,000 সে পাবে, ঠিক আছে। এটার উপরে হচ্ছে 40%, টোটাল দুইটা যোগ করলে 9,432। আবার এনআই এর ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে রেট তো সেমই থাকবে, শুধু আপনি ফিগারটা চেঞ্জ হবে। 12,000 ঠিক আছে, 37,000 ঠিক আছে, আর এখানে 60,000 থেকে বিয়োগ না হয়ে 55,000 থেকে হবে, কারণ এই 5,000 আপনি অলরেডি স্যাক্রিফাইস করে ফেলেছেন। এখানে আর এসে দেখা যাচ্ছে যে সর্বসাকুল্যে এমপ্লয়ি পাচ্ছে 40,949। এখন যদি আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হয় যে আপনি পেনশনে টাকা রাখবেন কি রাখবেন না, আসেন এটার ব্যাখ্যাটা দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এমনি পাচ্ছেন 43,849, আর আপনি অমনি পাচ্ছেন 40,949। স্বাভাবিকভাবেই আপনি ইনস্ট্যান্ট যদি বেনিফিট চিন্তা করেন তাহলে আপনার যেইটা স্যাক্রিফাইস করতেছি না ওইটাই মনে হচ্ছে গেইন। 43,000 পাচ্ছেন আর স্যাক্রিফাইস করলে পাচ্ছেন 40,000। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, ফিউচার চিন্তা করেন, ওই 5,000-এর সাথে বা 5,000-এর উপরে কোনো ট্যাক্স কাটে নাই, কোনো আপনার ওই ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকাও কাটে নাই, ঠিক আছে, ও 5,000 অক্ষত রয়ে গেছে। তাহলে 40-এর সাথে আপনি 5,000 যোগ করেন, যোগ করলে যেই টাকাটা হয় সেই টাকার সাথে আপনি এই যে আপনার 43,849 যোগ বিয়োগ করেন। এইবার দেখবেন আপনার লাভটা কোনটা। লাভ হচ্ছে কন্ট্রিবিউট করলে লাভ। এখানে দেখেন কন্ট্রিবিউট করলে লাভ কত, $2,300 লাভ হবে আপনার যদি আপনি কন্ট্রিবিউট করেন। কিন্তু এটা ইনস্ট্যান্ট হবে না, এটা রিটায়ারমেন্টে যাওয়ার পরে হবে। এই ক্যালকুলেশনটা আমরা বুঝি নাই, কে বলেন, কে বুঝি নাই? সবাই বুঝতে পারছি? কথা বলেন না কেন? কাটবে না, তাহলে তো লাভ হলো না। এটা তো আপনার ট্যাক্স ফ্রি, ওই জন্যই তো ট্যাক্স কাটবে না। এটা কিন্তু আপনার অনলাইনে ইনভেস্টমেন্ট আপনি এখন টাকা রাখতেছেন, ওই 5,000 টাকা আপনি 1,000 কিন্তু আরেকটা এখনকার 5,000 টাকার ভ্যালু আর 20 বছর পরে 5,000 টাকা এখন এটার মধ্যে ইন্টারেস্ট তারা আপনি পে করবে। হ্যাঁ, পেনশনে টাকা রাখলে আপনার ইয়ে আছে না, পেনশনের আলাদা একটা ইন্টারেস্ট আছে না, ওটা তো দিবি, ওটা তো থাকবেই। আপনার ধরেন আমি উইদাউট কোনো ইন্টারেস্ট ছাড়া যদি হিসাব করি তাও তো আমার কাছে মনে হচ্ছে এটা ভেরি ভালো। আপনার তো ট্যাক্স তো এখন দেওয়া লাগতেছে না, তারপরে আপনার কারণ ট্যাক্স যেটা কাটবে এটা তার ফেরত পাবেন না। তারপরে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স এটাও ফেরত পাচ্ছেন না। ইন্স্যুরেন্স কখন আপনার ইম্প্যাক্টফুল হবে, যখন আপনার ইনজুর হবে আপনাকে তারা ওই সুবিধাগুলো দিবে, যে সুবিধাগুলো মানে টার্মস এন্ড কন্ডিশনে থাকবে সেই সুবিধাগুলো দিবে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ম্যানুয়াল ক্যালকুলেশন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমরা যদি সিদ্ধান্ত নিই তাহলে আমরা দিয়ে দিব। অনেক সময় কিন্তু ইউপিএ ক্লায়েন্ট যারা হ্যান্ডেল করে এটা কিন্তু একটা মোটামুটি ভালোই কাজের একটা ফ্লো আছে, যে আপনি পেনশন নিয়ে কাজ করেন কিনা জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি নিজে থেকে বলতে পারেন আমি পেরোল পারি, আমি পেনশনের ক্যালকুলেশন জানি, আমি হচ্ছে পেরোলের ক্যালকুলেশন আমি করে দিতে পারবো। হ্যাঁ, আপনি এই টাইপের কথাগুলো বলতে পারবেন। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা আপনাদেরকে যদি আমি 60,000-এর জায়গায় 70,000 অথবা $1,00,000 মানে পাউন্ড দিই, তাহলে আপনারা এই ফর্মুলায় ফেলে ক্যালকুলেশন করতে পারবেন। এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা তো করে দিছি, অন্য একটা অ্যামাউন্ট দিয়ে দিব, এইটা ফলো করে করবেন। এটা তো ওই যে আপনার মানে বলেই দিল, ওখানে তো লেখাই আছে কয়টা স্ল্যাব, স্ল্যাব তো বলা আছে না।
ও হেড অফ ইনকাম, আচ্ছা আমরা হেড অফ ইনকাম তো দেখবো যে এখন পেরোল রান করব। এখানে ধরেন আপনার স্যালারি থেকে ইনকাম হবে, আপনার যদি ওভারটাইম পান ওভারটাইম হবে, কমিশন পেলে কমিশন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যদি রিইম্বার্স করতে চান, রিইম্বার্স বলতে ধরেন মান্থলি আপনি কোম্পানির হয়ে যত খরচ আপনি করবেন আপনি নিজে টাকা দিয়ে করবেন, পরে বেতনের সাথে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আপনি চাইলে একবার নিতে পারেন, এটা আপনার এখন বেতন হবে যাবে। আচ্ছা আমরা এখন বলো এই যে আপনি এখানে ৬০,০০০ এর উপরে যে ৫,০০০% পেনশন, এটা কি কোনো নির্দিষ্ট রেট আছে? এত পার্সেন্ট নাকি? না ফিক্সড ৫,০০০ ফিক্সড। ও সরি মানে আপনার অ্যামাউন্ট ৫,০০০ এর জন্য বেশি করা যাবে। আচ্ছা আমি যদি বেশি রাখতে চাই বা কম রাখতে চাই, না এটা একটা স্ট্যান্ডার্ড আছে, ওইখানে কোনো পার্সেন্টেজ বা এর তো কোনো রেশিও আছে? এটা মনে হয় ৫,০০০ বেশি করা যায় না, আমি এক্স্যাক্টলি যেটা জানাচ্ছি ৫,০০০ বেশি করা যায় ইয়ারলি ৫,০০০ পর্যন্ত করতে পারবে। কিন্তু আমার স্যালারি মনে করেন ১ লাখ টাকা, আরেকজনের স্যালারি ৬০,০০০ টাকা, ৬০,০০০ তারপর তো ৫,০০০ বুঝছি, মানে তখন তো আপনার হিসাবে বেশি রাখার কথা। হ্যাঁ আপনি বেশি রাখতে পারবেন কিনা, এইটা সম্ভবত ৫,০০০ বেশি করা যায় না, ৫,০০০ হাইস্ট। আপনি কম করতে পারেন, তারপর হচ্ছে বেশিও করতে, বেশি করা যাবে না, ৫,০০০ পর্যন্ত আপনি মানে রাখতে পারবেন। বেশি রাখার জন্য চেষ্টা করুন। হ্যাঁ ট্যাক্স মানে রিলেশনের জন্য অনেকে বেশি রাখার চেষ্টা করে। হ্যাঁ বুঝছি। এইটা ধরেন আমাদের যেমন বাংলাদেশে আপনি যদি হচ্ছে ট্যাক্স রিবেট পেতে চান, যেমন একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না, যে এর বেশি রাখা যায় না। যেমন আপনি ডিপিএস করলে ১,২০,০০০, আগে তো ৬০,০০০ ছিল, এখন ১,২০,০০০ করে, ১,২০,০০০ যে ১,২০,০০০ পর্যন্ত আপনি রিবেট পাবেন। তারপরে ধরেন ওই যে কত টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম, তার কত পার্সেন্ট আপনি 20%, 30%। হ্যাঁ 3 না, 3 তো আলাদা জিনিস। ইনভেস্টমেন্ট, হ্যাঁ 20% ইনভেস্টমেন্ট করতে পারবে, ওই ইনভেস্টমেন্টের উপর আপনার হচ্ছে রিবেট হবে 5%, 15% আর হচ্ছে ম্যাক্সিমাম 10 লাখ। আর 30% এখন হচ্ছে 1 কোটি, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হচ্ছে 15%। আর হচ্ছে 30% 3% কিসের উপরে দেন এটা? হ্যাঁ মানে ডাইরেক্টলি 3%, আর এর মধ্যে যেটা ছোট 10 লাখ 3%, 10 লাখ না 1 কোটি, ওটা 1 কোটি, 1 কোটি, ওটা 1 কোটি 10 লাখ, আগে 1.5 কোটি ছিল ইনভেস্টমেন্ট এটা। এখানে 3টাই না তিনটার মধ্যে ওটা হচ্ছে 1 কোটি, আগে 1 কোটি ছিল, এটা কোন 1 কোটি করছে, তিনটার মধ্যে যেটা ছোট সেটাই। আচ্ছা দেখেন এখন আমরা হচ্ছে পেরোল রানে চলে যাব। এক্সেলে করে নিয়েন। আচ্ছা দেখেন পেরোল, আমরা আজকে এখানকার ফাংশনগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখেন এখানে শুরুটা করব কিভাবে, শুরুটা করব হচ্ছে আমি একটু পেরোলের ইয়াটা বের করি, মানে ডেটাবেসটা বের করি। দেখেন যদি কুইক মানে জেরোতে ইউকের পেরোল রান কেউ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি অস্ট্রেলিয়াটাও করতে পারবেন। অস্ট্রেলিয়া এবং ইউকে 90% সেম। আর কুইক বুকসে যেটা আপনাদেরকে দেখাইছি বলছি যে আপনার ইউএসের আর হচ্ছে কানাডা একদম অলমোস্ট সেম, এটা যেভাবে করছেন ওই ফ্লোতেই করবেন, ঠিক আছে। রেটগুলো ডিফারেন্ট থাকবে, এটা তো সফটওয়্যার আপনাকে ক্যালকুলেশন করে দিবে। আচ্ছা এখানে আমি এমপ্লয়ি লিস্ট বের করলাম, দেখেন এখানে 2 জন এমপ্লয়ি আছে, এই 2 জন এমপ্লয়ের মধ্যে এদেরকে আমি প্রথমে অ্যাড করব। আমার সিস্টেম হচ্ছে দেখেন আমার এখানে একটা গাইডলাইন আছে যে আমি পেরোলের কাজ করতে গেলে আমাকে কিভাবে শুরু করতে হবে। শুরুটা করার জন্য প্রথমে পেরোল সেটিং, তারপরে ধরেন এমপ্লয়ি অ্যাড, তারপর হচ্ছে টাইম শিট চাইলে আমরা মেইনটেইন করতে পারি, তারপর হচ্ছে এখানে দেখেন পেরোল রান এবং
এমপ্লয়ীদের পেরোল পে করা। এই হচ্ছে চারটা স্টেপের মধ্যে আমরা শুরুতে হচ্ছে এমপ্লয়ি অ্যাড, পেরোল সেটিং এবং এমপ্লয়ি অ্যাড। আমরা যেটা করব এখানে টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, মানে আমি যেই প্রসেসে আপনাদেরকে দেখাবো এই প্রসেসে করলে কোথাও আটকাবেন না, যদি সেটা না করেন তাহলে অনেক জায়গায় আটকে যেতে পারেন। দেখেন আমি ফার্স্টে হচ্ছে এমপ্লয়ি অ্যাড দিয়ে শুরু করব। দেখেন খেয়াল করেন, এই যে এমপ্লয়িতে চলে যাব। খেয়াল করেন এমপ্লয়িতে যাওয়ার পরে এখানে এমপ্লয়ি অ্যাড করার যেই সিস্টেম সেখানে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, এখানে এসে আমরা সেটআপে যাব, তারপরে আচ্ছা এখানে এসে আমরা এমপ্লয়িতে যাব, অ্যাড এমপ্লয়ি। খেয়াল করেন অ্যাড এমপ্লয়িতে গেলে এখানে আমাদের কোনো এমপ্লয়ি এখন পর্যন্ত অ্যাড করা নাই। আমরা অ্যাড এমপ্লয়িতে গেলাম, এখানে যেই একটা লিস্ট আসছে, প্রথমে বলছে টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, হোম অ্যাড্রেস, এখানে অনেক কিছু লেখা আছে। আমি এখানে এসে ধরেন ফার্স্টে হচ্ছে আমাদের যাকে আমরা অ্যাড করব জন নিউটন, সো তার নামটা আমরা এখান থেকে কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিব। দেখেন এখানে সুবিধা আছে যে আপনার প্রত্যেকটা মানে কোম্পানির সাথেই আপনি পেরোলের এই অপশনটা ফ্রি পাচ্ছেন, এটার জন্য আলাদা কোনো হ্যাসেল পোহাতে হবে না আপনাকে, ঠিক আছে। এবং মনে রাখবেন এই পেরোলের অপশন আপনি যদি ইউএস এর কান্ট্রি দিয়ে কোনো কোম্পানি ওপেন করেন তাহলে কিন্তু পেরোলের অপশন পাবেন না, আগেই বলে দিলাম। কারণ আপনাদের ইউএস এর একটা প্রজেক্ট আমি দিব, সেক্ষেত্রে আপনারা প্রথমেই আগে ফোকাস করবেন যে আমার পেরোল গেল কই, ওখানে পেরোল থাকবে না, বুঝতে পারছেন। কারণ মানে জেরো সফটওয়্যার এখনো ইউএসএ কে টার্গেট করে পেরোলের অপশনগুলো বানায় নাই, কারণ ইউএস এর পেরোলটা অনেক বেশি জটিল এই অর্থেই যে ওখানে 50টা স্টেটের 50 ধরনের ফর্মুলা দিতে হয়, ঠিক আছে। এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার, এই জন্য এটা ওরা এখনো করে নাই। আচ্ছা, তারপরে ধরেন এখানে আমি মিস্টার দিলাম, ডেট অফ বার্থ, আমরা এখানে ডেট অফ বার্থ দিব, এখানে ধরেন যেটা আছে ওইটাই দিই। আমরা হচ্ছে এখানে 26/11/1985, তাহলে আমরা এখানে দিব 26/11/1985, এটা দিলাম হচ্ছে 26, এটা দিব হচ্ছে 11, এটা দিব হচ্ছে 1985। এরপরে জেন্ডার দিব হচ্ছে মেল, তারপরে আসলে হচ্ছে অ্যাড্রেস সার্চ করতে বলছে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। লিংক দিছি না? লিংক তো দিচ্ছি, উনি কি কই লিংক গেল কই? আচ্ছা, মনে হলো একটা লিংক ক্রিয়েট করলাম। শান্ত ভাই শুনতে পাচ্ছেন? শান্ত ভাই শুনতে পাচ্ছেন? শান্ত শুনতে পাচ্ছে না। শান্ত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শান্ত ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্যার স্ক্রিনটা একটু শেয়ার করে দিন। করছি তো, দেখেন স্ক্রিন শেয়ার করছি ভাই। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, এখানে দেখেন অ্যাড্রেস, আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিব। এই হচ্ছে আমাদের পুরো অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে আমরা, আপনি সাউন্ড অফ করে রাখেন, দেখবো যে এই অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায়, দেখেন এখানে
এখানে আমাদের ছিল PE23। যদি না পাওয়া যায় তাহলে আপনি কি করবেন, ম্যানুয়ালি করবেন। দেখেন এটা হচ্ছে আমাদের জিপ কোড, পোস্টাল কোড। এইখানে এটা হচ্ছে আমাদের সিটি, এটা সিটি, অ্যাড্রেস 2 দরকার নাই, কাউন্ট্রি এটাও দরকার নেই, নট নেসেসারি। এরপর আসেন ইমেইল। আমার এর আগে হচ্ছে আপনাদের মতোই একজন জিএম একজন ম্যানেজার দুইজন একই ব্যাচে ক্লাস করছে। ওনারা খুব ভালো, ধরেন অফিসের ফাঁকে ফাঁকে অফিসে বসে প্র্যাকটিস করতো। আর টাইম পান না মনে হয় এরকম। আচ্ছা দেখেন ইমেইল অ্যাড্রেস দিব এখানে, ইমেইল অ্যাড্রেস। আচ্ছা ইম্পোর্টে পরে যাই, আগেই ইম্পোর্ট করা শুরু, ম্যানুয়ালটা আমরা আগে শিখি, ইম্পোর্টে যাব পরে। তাহলে নাম লিখলাম, এখানে হচ্ছে জব টাইটেল। দেখেন এগুলো অপশনাল, আমি ধরে নিলাম এইচআর অফিসার, প্রাইমারি ফোন নাম্বার এটাও অপশনাল, তাও দিলাম একটা। আচ্ছা এরপরে হচ্ছে সেকেন্ডারি ফোন নাম্বার দরকার নাই, এগুলো সব অপশনাল। হ্যাঁ ভিন্ন হবে, 7 ক্লোজ দিলাম। আচ্ছা ওইটা হচ্ছে পেনশনের ক্ষেত্রে, এমনি হ্যাঁ ট্যাক্সের ক্ষেত্রে সেম। আচ্ছা এবার দেখেন এই পেজে একটা ঝামেলা আছে। আমরা কি করব, ফার্স্ট হচ্ছে এখানে দেখেন অনেকগুলো তথ্য আছে, পার্সোনাল ডিটেলস, এমপ্লয়মেন্ট ইনফরমেশন, ট্যাক্স, পেনশন, লিভ, পেমেন্ট মেথড, পে স্লিপ, হ্যাঁ পে টেমপ্লেট, ওপেনিং ব্যালেন্স নোটস। এই জায়গাতে সবগুলো করার আগে আমরা প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলসটা লিখে নিব। এখন আমাদের হচ্ছে এমপ্লয়মেন্ট ইনফরমেশন দিতে হবে। এটা দেওয়ার আগে আমরা যেটা করব, আমরা পেরোল সেটিংসে গিয়ে কিছু কাজ আছে এটা করে আসব, তা না হলে ওখানে সেটিংটা নিবে না। ঠিক আছে, সেভ দিবেন কিন্তু ওই আইডি নাম্বারে ঝামেলা করবে। এখন দেখেন এই পেজে আসবো আমরা, এই পেজে আসলে পেরোল সেটিং, এখানে দেখেন আমরা যদি শুরুতেই পেরোল সেটিংসে আসতাম তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি হবে, পে লাইবিলিটি অ্যাকাউন্ট কি হবে, ওয়েজেস অ্যাকাউন্ট কি হবে, এগুলো আপনাকে ম্যানুয়ালি এখানে বসাই দিতে হতো। ঠিক আছে, ওই জন্য আমরা প্রথমে কি করব, এমপ্লয়ির প্রথম যে ইনফরমেশনগুলো ওইগুলো আগে দিয়ে পেরোল সেটিংসে আসবো। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশন, HMRC, পে ফ্রিকোয়েন্সি, ওয়ার্কিং প্যাটার্ন, হলিডে, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস, পেনশন, পে আইটেম, ওপেনিং ব্যালেন্স। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমাদেরকে প্রপারলি দিতে হবে না, যেটা যেটা লাগবে সেটা আমরা দিব, আর যেটা লাগবে না সেটা আমরা স্কিপ করব। দেখেন এখানে আমাদেরকে যেটা বলছে যে আমরা যখন পেরোল করি, মানে লাস্ট ক্লাসে আপনারা দেখছেন এখানে আমাদের আপনার হচ্ছে পেরোলের সাথে যে সমস্ত হেডগুলো জড়িত, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পেই লাইবিলিটি, তারপরে হচ্ছে ওয়েজেস, তারপর ধরেন পেরোল ওয়েজেস পেয়েবল, এনআইসি পেয়েবল এবং এমপ্লয়ার এনআইসি অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা মানে জায়গায় চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা হবে ওরা কিন্তু একদম ডিটেল প্রথমেই তারা সিলেক্ট করে দিয়েছে, আপনাকে এখানে কিছু করা লাগবে না, জাস্ট বোঝার জন্য বুঝবেন। ব্যাংক অ্যাকাউন্ট এটা না হয়ে আরেকটা হইতে পারে, ঠিক আছে, যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে পে লায়াবিলিটি এটাই হবে, ওয়েজেসের ক্ষেত্রেও এটাই হবে, ওয়েজেস পেয়েবলের ক্ষেত্রে এটাই হবে, এনআইসি পেয়েবল এটাই হবে, এমপ্লয়ার এনআইসি এটাই হবে, এমপ্লয়ি বেনিফিট কন্ট্রিবিউশন এটাই হবে। ঠিক আছে, যেগুলো এটাই হবে সেগুলোতে আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করার দরকার নেই, সবগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হবে। তারপর এখানে নিচে আসেন, এখানে আমাদের মূলত কিছু করার দরকার নেই, জাস্ট আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে দেখেন আমাদেরকে HMRCর পোর্টালে যেতে হবে। HMRCর পোর্টালে গেলে এখানে কিছু কাজ আছে যেগুলো আপনাকে ম্যান্ডেটরি করা লাগবে।
এবং ওদের ফরম্যাট অনুযায়ী করা লাগবে। যেমন এখানে বলছে অফিস নাম্বার 3টা ডিজিট বলছে, এখানে আপনাকে 3টা ডিজিটের বেশি দেওয়া যাবে না, এটা ওদের টেমপ্লেট। রেফারেন্স এখানে বলছে 3টা ডিজিট, তাহলে আমি এ দিয়ে 3টা ডিজিট দিলাম, এটাও এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অফিস রেফারেন্স, অ্যাকাউন্ট অফিস রেফারেন্স এটাও আপনাকে দিতে হবে, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এই যে এখান থেকে এই ফরম্যাটে লিখতে হবে, মন মতো ফরম্যাট দিলে কিন্তু নিবে না। তারপর হচ্ছে এখানে কর্পোরেশন ট্যাক্স ইউটিআর এটা দরকার নাই, যেগুলো অপশনাল এগুলো কোনোটা আমরা দিব না, ঠিক আছে। আচ্ছা এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা হবে হচ্ছে আপনি যখন এইচএমআরসির পোর্টালে একটা আইডি ক্রিয়েট করবেন তখন আপনার একটা আইডি থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড, এখানে সেই আইডি এবং পাসওয়ার্ড দিবেন। এখন আমি যেটা দিছি এটা কিন্তু সেভ নিবে না, দেখেন দিলে দেখেন কি বলে, এই দুইটা মার্ক করছে এবং বলছে যে ইওর গভর্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, রি এন্টার দ্য ক্রেডেনশিয়াল অ্যান্ড সিলেক্ট সেভ। এখানে আপনাকে অবশ্যই এইচএমআরসিতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এখানে দিবেন, যেটা গভর্নমেন্ট কর্তৃক আপনাকে দিবে। সো অসুবিধা নেই, এটা বাদ দিয়ে আমরা পরের স্টেপে যাব। পে ফ্রিকোয়েন্সি, আপনি পেমেন্টটা কিভাবে করতে চান, অ্যাডে যান, এখানে কি কি আছে দেখেন, আপনি কি উইকলি করবেন তার নাকি আপনি হচ্ছে ফর্টনাইটলি করবেন নাকি হচ্ছে 4 উইকলি করবেন নাকি হচ্ছে মান্থলি করবেন, কোয়ার্টারলি করবেন, অ্যানুয়ালি করবেন, আমি এটাকে মান্থলি দিয়ে দিচ্ছি। মান্থলি দিলে না মান্থলি ঠিক আছে। স্টার্ট ডেট কবে থেকে শুরু করবেন, আমি এখানে দিলাম ধরেন ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা স্টার্ট করব এবং ফার্স্ট পেমেন্ট দিব জানুয়ারি মাসের 1 তারিখে। তার মানে আমার অ্যাক্টিভিটি শুরু হয়েছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, আমি পেমেন্টটা করব জানুয়ারি মাসের 1 তারিখে। এর ব্যতিক্রমও হইতে পারে, সেক্ষেত্রে সেইভাবেই দিবেন। এরপর অ্যাড করব, অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের ওয়ার্কিং প্যাটার্ন, এখানে কিছু লেখার দরকার নাই। তারপরে হলিডেতে আসেন, হলিডে হচ্ছে যেহেতু ইউকের কাজ করব আমরা, ইউকেতে আপনার হলিডে এখানে 4টা ভাগে বিভক্ত, 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আর একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, আর একটা হচ্ছে স্কটল্যান্ড। যেহেতু এই 4টা কান্ট্রি হচ্ছে ইউকের, যারা ইউকের মানে বোঝেন না, যারা মনে করেন ইউকেতে কি কি কান্ট্রি আছে তাদের জন্য দেখেন ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই 4টা দেশ মিলে হচ্ছে ইউকে, ঠিক আছে। সো এটা আপনারা মনে রাখবেন। এরপর আসেন হচ্ছে আমাদের ছুটির যে শিডিউলটা, ক্যাজুয়ালটা, এটা আসলে আমরা কোনটা অনুযায়ী করব, আমরা কি ইংল্যান্ড ওয়েলস অনুযায়ী করব নাকি নর্দার্ন আয়ারল্যান্ড অনুযায়ী করব, আমরা ইংল্যান্ড এবং ওয়েলস অনুযায়ী করব। করার পরে এখানে ছুটির মানে একদম 2025-এ কি কি কোন কোন ডেটে ছুটি আছে সব এখানে মানে চলে আসছে। এরপর আসেন হচ্ছে আমরা পরের স্টেপে যাব, ওয়ার্ক প্লেস পেনশন। কি অবস্থা? আচ্ছা এখানে স্টার্ট ডেট, পেনশন প্রোভাইডার এবং কনফার্ম, এখানে আমরা যেটা করব ধরেন আপনি পেনশনের জন্য এখানে কিছু বিষয় সিলেক্ট করতে চাচ্ছেন, হ্যাভ ইউর ওয়ার্ক প্লেস পেনশন ডিউটিস স্টার্টেড, ধর আমি ইয়েস দিলাম, ইয়েস দিলে আমাকে এখানে বলবে যে ডিউটি স্টার্ট কবে থেকে, যদি আরও আগে থেকে থাকে সেটাও লিখতে পারেন। আমি ডিউটি দিলাম ডিসেম্বরের 1 থেকে, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে পোস্টপোন ওয়ার্কফোর্স অ্যাসেসমেন্ট, আমি নো দিলাম। এখানে বলছে নেক্সট রিটায়ারমেন্ট ডেট, এটা অপশনাল, না দিলে অসুবিধা নেই। এখানে বলছে যে পেনশন যে আপনি দিবেন, পেনশনের জন্য বেশ কিছু কোম্পানি আছে, আমরা এর আগে ইয়ের সময় বলছিলাম জার্নালের সময় যে পেনশনে অনেকগুলো কোম্পানি আছে, আপনি স্পেসিফিক কোন কোম্পানিতে দিবেন। এই কোম্পানিগুলো কিন্তু আবার ওই যে মানে ভাসমান কোম্পানি না, আপনি চাইলেই একটা পেনশন কোম্পানি খুলে কিন্তু আপনি পেনশনে টাকা নিতে পারবেন না। এগুলো সবই গভর্নমেন্ট কর্তৃক অথরাইজড, মানে গভর্নমেন্ট বলতে ইউকের গভর্নমেন্ট কর্তৃক অথরাইজড, শুধুমাত্র এই কোম্পানিগুলোই পেনশনের টাকাগুলো রাখতে পারবে, এর বাইরে অন্য কেউ চাইলে পারবে না। হ্যাঁ পারবে, যদি তারা পেনশন কোম্পানি হওয়ার মতো
সকল ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারে তখন পারবে, আদারওয়াইজ পারবে না। সো এখানে দেখেন আমরা এখান থেকে প্রথমে নেক্সট যেটা আছে এটা নিলাম। এইখানে দেখেন এখানে আমাকে হচ্ছে নেক্সটে ক্রিডেন্সিয়াল আইডি লাগবে, অর্থাৎ নেক্সটে আপনার ধরেন এমপ্লয়ার আইডি। এমপ্লয়ার বলতে আপনি যে এই পেনশন কোম্পানিতে হচ্ছে টাকাগুলো আপনার এমপ্লয়িরা রাখবে, সেই ক্ষেত্রে কোম্পানির একটা আইডি থাকতে হবে। আমি আপাতত একটা আইডি দিলাম র্যান্ডমলি। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এবং আপনি অথরাইজড, আপনি এখানে কানেক্ট প্রোভাইডার। এখানে বলছে ইউজার আইডি, এটা হচ্ছে ইনকারেক্ট বলছে ফরম্যাট। আচ্ছা এখানে 369 সেট আপ ম্যানুয়ালি দিয়ে দিই। আচ্ছা আপনি তো পাবেন না, আপনি কোনো রকম একটা দিয়ে দেন। দেখেন দেওয়ার ব্যবস্থা করতেছি, ম্যানুয়ালি অ্যাড করলাম। এখানে দেখেন ইউর ইউজার ইজ ফরম্যাটেড ইনকারেক্টলি। কত ডিজিট? আচ্ছা আমি এখানে আপাতত 36910টা দিলাম, দেখি নাই কিনা। এখানে এই যে পেনশন, এই পেনশনে কন্ট্রিবিউট আপনার এমপ্লয়ার কতটুকু করবে এবং এমপ্লয়ি কতটুকু করবে। এখানে বাই ডিফল্ট 3% আছে, যে এমপ্লয়ার দিবে 3% আর এমপ্লয়ি দিবে 5%। আর এখানে যেগুলো আছে এগুলো ইয়েস থাক, আমরা স্যাক্রিফাইস করব না আপাতত। এখন আমি হচ্ছে এটাকে নেক্সটে নিয়ে যাব। নেক্সটে নিয়ে গেলে আমার এটা নেক্সটে চলে আসবে। এরপরে দেখেন কনফার্ম পেনশন সেটিং, আমরা হচ্ছে একটা ডামি নাম্বার দিয়ে করব, কারণ আমাদের তো আর অ্যাকচুয়াল নাম্বার নাই। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন নাম্বার আপনি অ্যাকচুয়ালটা পাবেন, টেনশন করার কিছু নাই। এখানে দেখেন আপনার এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে 5% আর এমপ্লয়ার করবে 3%। ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে এখানে কাস্টমাইজ করার দরকার নেই। আমরা হচ্ছে ইয়াতে যাব, দেখেন এখানে সব দেখেন সব কিছু লেখা আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে পে আইটেমে। পে আইটেমে কি আছে, যে আপনি কোন কোন আইটেমে টাকাগুলো পাবেন। ওই যে আপনি বললেন না যে হচ্ছে হেড অফ অ্যাকাউন্ট কি কি হবে, এখানে দেখেন বোনাস লেখা আছে, বোনাস পাবেন। ওভারটাইম লেখা আছে, ওভারটাইম পাবেন। এখানে রেগুলার আওয়ার লেখা আছে, রেগুলার আওয়ারে টাকা পাবেন। এখানে দেখেন বলে দিছে যে মানে আপনার রেগুলার আওয়ার হচ্ছে পার আওয়ার কত হবে, আর ওভারটাইম দিলে 1.5, তার মানে হচ্ছে 1.5 গুণ। আর যদি আপনি বোনাস হন তাহলে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট যেটা দিবে, বোনাস যে কোম্পানি যা দেয়। এইবার আসেন আপনি যদি এর সাথে আরও কিছু পে আইটেম অ্যাড করতে চান, কমিশন ধরেন অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কিভাবে অ্যাড করবেন? এই যে অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে এখানে দেখেন কমিশন, এটা নাম দিবেন কমিশন, ডিসপ্লে নামও দিবেন কমিশন। এটা হচ্ছে অপশনাল অ্যামাউন্ট, আপনি চাইলে দিতে পারেন, ধরেন 300 পাউন্ড। এক্সপেন্স কোথায় যাবে এটা দিবেন, স্যালারিতে দিবেন। এরপরে দিবেন অ্যাড। আচ্ছা এইবার আসেন আপনারা মানে যে জিনিসটা খেয়াল করবেন, কমিশন হোক আর রেগুলার আওয়ার হোক আর ওভারটাইম হোক আর বোনাস হোক, এই প্রত্যেকটার হেড যেন এখানে ঠিকঠাক থাকে। যদি কোনো আইটেমের সাথে হেড যদি না থাকে তাহলে কিন্তু সেভ নিবে না, পেরোল রান আপনি করতে পারবেন না। আচ্ছা এইবার আসেন আমাদের পে আইটেম গেল। এখন আসেন হচ্ছে আমরা ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সের এখানে ধরেন এখানে বলছে ট্যাক্স ইয়ার অফ ওপেনিং ব্যালেন্স। এখানে আপনি যে সমস্ত কিছু কিছু আপনারই আছে হচ্ছে স্ট্যাটুটরি পেমেন্ট আছে, যেখানে আপনি সর্বোচ্চ 1 বছরে 5,000 পর্যন্ত আপনি এই খাতে নিতে পারবেন। এর মধ্যে যেমন ম্যাটারনিটি পে আছে, অ্যাডপশন আছে, ঠিক আছে, তারপর প্যারেন্টিয়াল পে আছে, প্যাটার্নিটি আছে। এগুলো হচ্ছে যদি আপনি এই সমস্ত এগুলো ধরেন স্যালারির বাহিরে, তাই না? আপনি যে স্যালারিগুলো পাচ্ছেন রেগুলার সেই স্যালারি তো পাবেনই, এর বাহিরে আপনি সর্বোচ্চ আপনি হচ্ছে $5,000 পর্যন্ত 1 বছরে কোম্পানি থেকে কন্ট্রিবিউশন পেতে পারেন। এই সমস্ত হেডে যদি থাকে তাহলে এখানে লিখবেন। আর ধরেন আপনার এখানে যে 5,000 বলছি, আপনি হয়তো কম মানে
ইয়া থেকে মানে এমপ্লয়ির কোম্পানি থেকে হয়তো আপনি $6,000 নিছেন, কিন্তু রিকভার কিন্তু আপনি 6,000 পারবেন না। কত পারবেন? 5,000 করতে পারবেন। দেখেন রিকভার করতে পারবেন কত? 5,000, এর বেশি পারবেন না। এটা আমি দিচ্ছি না, আমি সেভ করে রাখলাম। এটা আগে 4,000 ছিল, এখন 5,000 করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের পেরোল সেটিং। এই সেটিংটা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন হচ্ছে আমাদের এমপ্লয়ি সেটিংয়ে। দেখেন এমপ্লয়িতে যাবেন। এমপ্লয়িতে গেলে এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রথম তাকে অ্যাড করাটাই হচ্ছে বড় বিষয়। সমস্ত কিছু অ্যাড করতে হয়। ওরে একবার অ্যাড করার পরে ওর যত বছর স্যালারি ক্যালকুলেশন করবেন, শুধু একটা ক্লিকেই স্যালারি ক্যালকুলেশন করবেন, আপনার এত ডিটেলস লেখার দরকার নেই। দেখেন এখানে এসে আমরা প্রথম একজন দেখতে পাচ্ছি, বাট ওনার ইনফরমেশন কমপ্লিট না হলে স্যালারি ক্যালকুলেশন করা যাবে না। এইবার আসেন আমরা পার্সোনাল ডিটেলসের পরে এটাকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। দেওয়ার পরে এইখানে আসলাম এমপ্লয়ি নাম্বার। এই নাম্বারটা অটোমেটিক্যালি নিতে থাকবে। আপনি চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারেন, যেমন 10, 20, 25 এভাবে দিতে পারেন, অথবা র্যান্ডমলি 1-এর পরে 2, 2-এর পরে 3 এভাবে আসবে। আমি যদি চেঞ্জ করতে না চাই কোনো অসুবিধা নেই। এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট, এটা বলছি আমি জানুয়ারির 1 তারিখ দিতে, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে হলিডে গ্রুপ। আমরা একটু আগে কোনটা বলছি? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। দেখেন এখানে কিছু জিনিস ওই সেটিংয়ের সাথে কানেক্টেড। যদি আমি ওখানে মানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস না দিতাম বা সেটিং না করতাম, তাহলে এখানে অপশনগুলো আসতো না। গ্রুপ দরকার নাই। এরপরে আসেন হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেমন এনআইডি কার্ড, ওদের হচ্ছে এরকম ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। ইউএস এর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এই নাম্বারগুলো একজন ব্যক্তির একটাই হয়, ইউনিক নাম্বারগুলো বসাইতে হবে। ধরলাম এটা। এখানে বলছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে যাবে? আপনি অ্যাডে যাবেন, এখানে গিয়ে অনেকগুলো ক্যাটাগরি আপনি পাবেন, তবে কমন এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে অল এমপ্লয়ি অ্যাপার্ট ফ্রম দিস এলিজিবল ফর অ্যানাদার ক্যাটাগরি। এইটা হচ্ছে সবার ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য। কনফার্মে যাবেন। কনফার্মে যাওয়ার পরে তাহলে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স গেল। এরপর আসেন স্যালারি অ্যান্ড ওয়েজেস। আপনি যে আগে বলছেন মান্থলি, এখন এখানে মান্থলি সিলেক্ট করে দিবেন। যদি আগে মান্থলি না লিখতেন বা না বলতেন, তাহলে এখানে কিন্তু এটা মান্থলি অপশনটা শো করতো না, এখানে শুধু ব্ল্যাঙ্ক থাকতো, যেটা সেভও নিত না। এই জন্য আমরা আগেই পেরোল সেটিংটা করব। এখানে আসেন হচ্ছে রেগুলার আর্নিং। এই জায়গাতে একটা বিষয় আছে যে আপনি চাইলে অ্যানুয়ালি সেট করতে পারেন, আপনি চাইলে আওয়ারলি রেটে সেট করতে পারেন। আমি ধরেন অ্যানুয়ালি করব। গ্রস স্যালারি ধরে নিচ্ছি $50,000। দেখেন এখানে বলছে কাস্টম টেমপ্লেট, এটাকে কাস্টম করতে পারেন। দেখেন তারপর হচ্ছে এখানে আমরা চাইলে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে অ্যাড করতে পারি। ধরেন মানডে আর টুইসডে আর থার্সডে আর, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে আমরা রেগুলার পে, রেগুলার স্টার্ট। আচ্ছা তাহলে আমাদের এবার দেখেন এটা সেভ নিবে, সেভ দিলাম, এখন সেভ নিবে, আদারওয়াইজ সেভ নিবে না। এখন আসেন হচ্ছে সেট আপ ইনফরমেশন। এখানে আমরা নিউ কি আমার এমপ্লয়ি কি নিউ নাকি হচ্ছে এক্সিস্টিং, আমি ধরলাম নিউ। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস। এখানে এসে আমরা যেটা করব, তাকে আপনি কখন হায়ার করেছেন। অবশ্যই আমরা রিসেন্টলি হায়ার করেছি, তার মানে 6 এপ্রিলের পরে হায়ার করেছি, এটা সিলেক্ট করে দিবেন। ট্যাক্স ইনফরমেশন, ওই ব্যক্তি যদি নতুন এমপ্লয়ি হয়, মানে আপনার কোম্পানিতে তার প্রথম চাকরি, তাহলে আমরা এখানে দেব ডাজেন্ট হ্যাভ প্রিভিয়াস জব ট্যাক্স ইনফরমেশন, এটা দেব। যদি এমন হয় যে আপনি যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানিতে জানুয়ারিতে জয়েন করেছেন, তাহলে তার আপনার ট্যাক্স ফাইলিং ইয়ার হচ্ছে মার্চের 31 তারিখ। তার মানে আপনি হচ্ছে জানুয়ারি থেকে আপনার হচ্ছে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যেই ট্যাক্সটা কালেকশন করেছিলেন সেই ট্যাক্সটা হচ্ছে আমরা এই প্রথমে এটা অন করে দিব। এখানে বলছে হ্যাভ প্রিভিয়াস জব
ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে P45। P45টা মনে রাখবেন, এখানে হচ্ছে মূলত আমাদের যদি আগের কোনো জব থাকে একই ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে ওই অংশটুকু লেখাই হচ্ছে আপনার প্রিভিয়াস জব ট্যাক্স ইনফরমেশনের কাজ। অনেকেই আমরা মাসের মাঝামাঝিতে রিজাইন দিই, রিজাইন দিলে আমরা কিন্তু ওই কোম্পানিতে ওই সময় পর্যন্ত কিন্তু আমার বুককিপিং হয়েছে বা আমার নামে কিন্তু পেরোল হয়েছে। তো তার মানে হচ্ছে ওই যে 6 মাসের হলো বা 7 মাসের হলো, সেটাই আপনার হচ্ছে P45 রিপোর্টে দেখাইতে হয় যে আমি আগের কোম্পানিতে এত টাকা পাইছি, ট্যাক্স দিছি এত টাকা। এটা কি বোঝা গেছে? ওকে, আমি এটা দিচ্ছি না, আমি ডাজেন্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাকে একটা ট্যাক্স কোড বসাইতে হবে, যেটার স্যাম্পল হবে এরকম, যেটাই দেন এই স্যাম্পলটা মেনটেন করে দিতে হবে। এটা ওকে দিলাম। এখানে বলছে হচ্ছে আপনি যার স্যালারি ক্যালকুলেশন করবেন সে কি ডিরেক্টর কিনা। আমি ডিরেক্টর দিচ্ছি না, আমি 7 কন্টিনিউ দিচ্ছি। এবার দেখেন এখানে বলছে সেট আপ ইনফরমেশন, এখানে আমরা এক্সক্লুড ফ্রম অটো এনরোলমেন্ট দিব এবং এখানে বলছে যে রিজন টু এক্সক্লুড, রিজন কেন মানে চাচ্ছে আপনার কাছে যে কেন আপনি এক্সক্লুড দিচ্ছেন। আচ্ছা, আমরা এখানে দিব হচ্ছে প্রাইমারি এনহ্যান্স অর ফিক্সড প্রোটেকশন ফ্রম HMRC। এরপর আমরা সেভ করব। সেভ করলে দেখেন জন ইনিশিয়াল সেটআপ ইজ কমপ্লিট, জনের সেটআপ কমপ্লিট। তাহলে এই ব্যক্তিকে এখন আমরা চাইলে পেরোল ক্যালকুলেশন করতে পারবো এই ব্যক্তিকে দিয়ে। আচ্ছা, আমি এখন চলে যাই হচ্ছে এমপ্লয়ি লিস্টে। প্রথমে আমরা আগে এটা দেখে নিই, একজন হয়ে গেছে, আমরা আরও একজন চাইলে অ্যাড করতে পারবো, ধরেন হ্যারিসন কার্টার। এখন আর বেশি কথা বলবো না, আপনারা জেনে গেছেন বা বুঝে গেছেন যে এখন কিভাবে অ্যাড করতে হয়। আমি দুইটা অ্যাড করে দেখাই। অনলাইনে বুঝতে পারছেন? পারতেছেন ভাই? জি স্যার। আপনার শরীরের কি অবস্থা এখন? শরীর না স্যার, এখনো ভালো না, আজকে হার্টবিটটা বেশি বের হই নাই। তাই তো সমস্যা। দেখা যাক না, উনি 15 দিনের ওষুধ দিছে, বলছে 15 দিন ওষুধ খাও, যদি ভালো না হয় তাহলে ওই যে হয় ইকো আর ইটিটি এই দুইটা করা যায়। আপাতত একটা ধরে নিচ্ছি। ঠিক আছে, স্পেস দিলে ঝামেলা করে। এবার নিচে, এরপর এখানে মেইল আইডি দিব আমরা। এটা দিব হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, এটা দিব নান। এটা দিব এ। মান্থলি ঠিক আছে, এটা ঠিক আছে। ডেটটা ঠিক নেই। আচ্ছা, আর কি নাই, এটা মনে দিই নেই। আচ্ছা, আমরা আগে অ্যানুয়াল স্যালারি দিয়েছিলাম, এবার আমরা আওয়ারলি স্যালারি দিই, ধরুন $45 পার আওয়ার। কাস্টমের এখানে আমরা নান দিলাম। এখানে ম্যাক্সিমাম আওয়ার পার উইক 40 ঘন্টা। টেমপ্লেট এটা দিচ্ছি না, এটা দিলাম হচ্ছে 1 তারিখ, কনফার্ম, 7 ক্লোজ। এবার নিবে। এরপর এখানে আমরা দিলাম হচ্ছে নিউ এমপ্লয়ি, এটা দিলাম হচ্ছে এ। 45 নাই দিলাম, ঠিক আছে। এক্সক্লুড দিলাম, এটা দিলাম, নেক্সট। দেখেন দুজনের স্যালারি ক্যালকুলেশন হয়ে মানে হয়েছে, এমপ্লয়ি অ্যাড হয়েছে, দুইজনের এমপ্লয়ি অ্যাড হয়ে গেছে। দেখেন সবাই এতটুকু বুঝতে পারছি না? আচ্ছা, একটা ব্রেক দিই।
ব্রেক দেই, ব্রেকের পরে আমরা বাকিটা করব। আচ্ছা, এবার আসেন আমাদের আজকে পরের পর্বে আমরা আসি। আচ্ছা, এই পর্বে আমরা যেটা করব, মোটামুটি আমাদের এখানে যেইটা রিকোয়ারমেন্ট ছিল, দেখেন পেরোল সেটিং আর হচ্ছে এমপ্লয়ি অ্যাড, দুইটা কাজ আমাদের হয়ে গেছে। এইবার আসেন টাইমশিট। টাইমশিট জিনিসটা কি? টাইমশিট হচ্ছে ডে টু ডে টাইম ট্র্যাকিং করা। ধরেন কত ঘন্টা আপনি জেনারেল ডিউটি করলেন, কত ঘন্টা ওভার টাইম করলেন, ঠিক আছে? এইটা আপনি চাইলে টাইম ট্র্যাকিংটা বা টাইমশিট মেইনটেইন করতেও পারেন, আবার নাও করতে পারেন। যদি মনে হয় আপনি করবেন, তাহলে এখানে কোথায় গিয়ে করবেন সেটা দেখাবো। আর যদি মনে হয় যে না আপনি টাইমশিট মেইনটেইন না করেই স্যালারি ক্যালকুলেশন করবেন, সেটা কিভাবে? ধরেন আপনার এমপ্লয়ি কখন আসতেছে কখন যাচ্ছে, এটার জন্য আপনাদের ধরেন 5 আছে, মেশিন আছে, সেখানে আপনার রিপোর্ট জেনারেট হচ্ছে। ওইটা দেখে আপনি দেখলেন যে 170 ঘন্টা কাজ করছে সে এক মাসে, তাহলে ডিরেক্ট 170 ঘন্টা লিখে আপনি 10 ঘন্টা ওভার টাইম করছে ডিরেক্ট লিখে আপনি স্যালারি ক্যালকুলেশন করতে পারেন। আবার চাইলে আপনি ডে টু ডে এখানে আপনি অ্যাড করতে পারেন। আমরা প্রথমে একজনেরটা দেখাবো হচ্ছে টাইমশিট অ্যাড করে, আর একটা হচ্ছে টাইমশিট অ্যাড না করে। দুইটাই আপনারা শিখে রাখেন। এখানে আসেন, টাইমশিটটা আমরা কোথায় পাবো? এখানে গেলে আমরা দেখেন এই যে টাইমশিট। টাইমশিটে গেলে এখানে আমরা একদম ডে টু ডে কিন্তু এখানে অ্যাড করতে পারবো। টাইমশিটে আসার পরে এখানে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 31 এই পিরিয়ড, আর একটা বের হয়েছে হচ্ছে 1 থেকে 31 জানুয়ারি। আচ্ছা, এইটা যেহেতু আপনি চাইলে ডে টু ডে করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি এখানে ডে টু ডে এন্ট্রি দিবেন তাও দিতে পারবেন। যেমন আজকে জানুয়ারির 1 তারিখ, আপনি এখানে জানুয়ারি 1 তারিখে মানে এন্ট্রি করে রাখলেন, আর এখানে তো ফুল মান্থ চলে গেছে। এখানে আপনি কি করবেন? দুজন এমপ্লয়ি আছে, একজন হচ্ছে হ্যারিসন, একজন হচ্ছে জন নিউটন। এখানে দুইজন আলাদা আলাদা করে কিন্তু অ্যাড করতে হবে, একসাথে দুজনে অ্যাড করা যাবে না। ধরুন আমি হ্যারিসন, ওনারটা হচ্ছে টাইমশিট হিসেবে অ্যাড করব। ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আসেন, আপনার দেখেন 1 মাসেরটা কিন্তু এখানে রেকর্ড চলে আসছে, যে মাস যে দিনের সেই কয়দিনে আপনি পাবেন এখানে অপশন। এখন এখানে কিছু বসাইতে পারবেন। ধরেন এখানে দুইটা জিনিস বসাইতে পারবেন, একটা হচ্ছে রেগুলার আওয়ার আর একটা হচ্ছে ওভার টাইম। ধরেন আমি রেগুলার আওয়ার দিলাম, এখানে হচ্ছে খেয়াল করেন রেগুলার আওয়ার হচ্ছে 8 ঘন্টা, ওভার টাইম হচ্ছে এখানে 2 ঘন্টা। খেয়াল করেন, ধরে নিচ্ছি 2 ঘন্টা, ঠিক আছে? তার মানে সে 1 তারিখে 10 ঘন্টা ডিউটি করছে, ঠিক আছে? তারপর এইভাবে আপনি ডে টু ডে আপনি হচ্ছে এখানে এন্ট্রি দিবেন, ঠিক আছে? এখানে ধরলাম 8 ঘন্টা, এখানে ধরে নিচ্ছি আমি ওভার টাইম 3 ঘন্টা, ঠিক আছে? এইভাবে আপনি টাইমশিট ধরে ধরে আপনি এখানে আওয়ারগুলো বসাইতে পারবেন, ঠিক আছে? দেখেন আওয়ারগুলো বসাইতে পারবেন। এইখানে ধরেন আপনার রেগুলার আওয়ার আছে 8 ঘন্টা কিন্তু কোনো ওভার টাইম নাই। এখানে ধরেন আপনার হচ্ছে রেগুলার আওয়ার আছে হচ্ছে 8 ঘন্টা কিন্তু ওভার টাইম নেই। ফ্রাইডে, সানডে, এটা সানডে না, সানডেতে মানে আমরা ধরে নিচ্ছি অফ, ইন্টারন্যাশনালি তো সানডে অফ থাকে। মানডে থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ফ্রাইডে পর্যন্ত। তাহলে আপনি এখানে রেগুলার দেন হচ্ছে 8 ঘন্টা, এখানে আপনি ওভার টাইম দেন হচ্ছে 3 ঘন্টা, আবার এখানে এই 2 দিন বন্ধ। যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনি এখানে আওয়ার সেট করবেন, ঠিক আছে? এখানে ধরেন আপনার ওভার টাইম 2 ঘন্টা। এইভাবে আপনি ফুল মান্থ, আমি একটু দেই, একটু ধৈর্য সহকারে দেখেন, ঠিক আছে? তারপরে পরের মাসেরটা আমি দিব না, বাট আমরা যদি একসাথে দিতে চাই সেটা কিভাবে দিব সেটা দেখাবো। দুইটা সিস্টেমই জেনে রাখা ভালো। এখন যেই সিস্টেমে আপনি আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে সেই সিস্টেমটাই আপনি ফলো করবেন। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমার টাইমশিট মেনটেন না করলেও চলে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের এই প্যারা নিতে হবে না। আপনারা মনে করতেছেন আল্লাহ এত যদি 10-12 জন এমপ্লয়ি হয় তাহলে তো অনেক সময় লাগবে, ঠিক আছে? শুনেন, টাইম থেকে কখনো আপনারা করবেন না, ভয় পাবেন না। একটা কথা মনে রাখবেন, বেশি কাজ না করলে বেশি টাকা চাইতে পারবেন না। পারবেন? ছোট একটা কাজ দিছে, আপনি কি চাইতে পারবেন $500 দেন? পারবেন না, কারণ এটা আপনার নিজের বিবেকেই বাধা দিবে যে না তো কাজ তো অল্প কাজ। আর যখন আপনি অনেক বেশি কাজ করবেন তখন কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আপনার কাজের এই ভলিউম ছিল, এই এত সময় আমার লাগছে,
পেমেন্ট তোমাকে কিন্তু বাড়ায় দিতে হবে, বলতে পারবেন। ইমতিয়াজ ভাই, আপনি কি মানে ব্রেক থেকে আসলেন নাকি মাত্র আসলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তায় জ্যাম অনেক। না, মোটামুটি এখন জ্যাম রেগুলারই থাকে। আচ্ছা, না ইম্পোর্ট করার সুযোগ নেই। শোনেন, আমি বলি 1 মিনিট। আচ্ছা, এই জিনিসটা তৈরি করা হয়েছে ডে টু ডে আপডেট করার জন্য, একদিনে এক মাসেরটা করার জন্য না। ঠিক আছে, আপনি যদি পেরোল করেন আপনি প্রতিদিনেরটা প্রতিদিন দিবেন, একদিনেরটা একদিনে দিবেন। ঠিক আছে, না না, অ্যাটেন্ডেন্স থেকে আপনি যদি করেন মানে কি বলে ইয়া থেকে যদি কি বলে এই যে এই পাঞ্চ মেশিনের সাথে যদি ইন্টিগ্রেশন করা থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার নিবে। নর্মালি আপনার এত কাজ করা লাগবে না, টেনশন নিয়েন না। আপনার টেনশন করতেছেন, দেখেন সানডে মানডে বাদ, সরি স্যাটারডে সানডে বাদ, ফ্রাইডেতে আছে। ফ্রাইডেটা আমরা একটু দেই 8 ঘন্টা, তারপরে এখানে দিলাম 8 ঘন্টা, কোনো ওভার টাইম না, এখানে 8 ঘন্টা দেই, এখানে 8 ঘন্টা দেই, এখানে 8 ঘন্টা দেই, এখানে 8 ঘন্টা দেই, এখানে 8 ঘন্টা দিই, এখানে 8 ঘন্টা দিই। ওকে, আচ্ছা এখানে আমি এই একজনেরটা হচ্ছে আপডেট করলাম, করার পরে আপনার এখানে অ্যাপ্রুভাল দিবে। দেখেন 176 ঘন্টা হচ্ছে ওভার টাইম, সরি রেগুলার টাইম, আর 30 ঘন্টা ওভার টাইম। আপনি এখানে অ্যাপ্রুভ দিয়ে দেন। অ্যাপ্রুভ দিলে এটা হয়ে যাবে, টাইমশিট অ্যাড হয়ে যাবে। এবার আসেন, এটা অলরেডি অ্যাড হয়েছে বাট এই ব্যক্তিটা অ্যাড হয়নি। ধরেন আমি কি করব, আমার হচ্ছে আলাদা টাইম মেনটেন করা হয়, আমি টাইমের জন্য জেরো সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে সেখান থেকে আমার টাইমের একটা হিসাব থাকবে। ঠিক আছে, আমরা কি করব, সরাসরি এখানে কিভাবে বসাবো সেটা একটু দেখাই। এটা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে পেরোলের, দেখেন এই যে পে এমপ্লয়িতে যাব। কোথায় যাব, পে এমপ্লয়ি। পে এমপ্লয়িতে গেলে এখানে দেখেন, এখানে আসার পরে আমার এখানে অপশন আছে হচ্ছে ডিসেম্বর 31, কারণ জানুয়ারি তো শেষ হয় নাই, আমি তো পেমেন্ট করব মাস শেষ হওয়ার পরে। এখানে আসেন হচ্ছে আমরা মান্থলি দিব, এখানে প্রসেস পে রান, এখানে গিয়ে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন এরকম একটা সেন্টার আসবে। এই সেন্টারটা আসার পরে এইখানে আপনি কি করবেন, দেখেন এই যে ওনারটা চলে আসছে। আচ্ছা, নিউটন, আমরা যদি একটু, আচ্ছা জানুয়ারি 1 তারিখে তো আমরা পে করব, ওনারটা একটু ডিটেলে যাই। ডিটেলে গেলে আমরা দেখতে পারবো এখানে ওনার 176 ঘন্টা ছিল আর 30 ঘন্টা ছিল, তাই না? আর নিচেরগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়েছে কারণ ইয়ের কারণে। এখানে আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনিক ট্রান্সফার না দিয়ে ম্যানুয়াল দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারবেন। এখানে সে ডিডাকশন, কি কি খাতে ডিডাকশন আপনি মানে নিতে চান, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। চাইলে স্টুডেন্ট লোন থাকলে সেটা আপনি ডিডাকশন করে রাখতে পারেন, প্রিট্যাক্স পেনশন, প্রিট্যাক্স, এখানে অনেক অপশন আছে। এগুলো যদি থাকে, আপনি অনেক সময় স্টুডেন্ট লোনটা থাকে, যদি থাকে তাহলে আপনি সেটা এখান থেকে সেটেল করতে পারবেন। এমপ্লয়ি ট্যাক্স, এখানে আপনার এখানে ট্যাক্স অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে অটোমেটিক্যালি আপনার ওই স্যালারির অনুযায়ী। এখানে দেখেন আরও একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে রিইম্বার্সমেন্ট। রিইম্বার্সমেন্ট জিনিসটা কি আমি একটু আগে বলছিলাম, ধরেন মাইলেজের জন্য আপনি হচ্ছে রিইম্বার্স পেতে পারেন, আপনি অফিস সাপ্লাইসের জন্য পারেন। ঠিক আছে, আদার রিইম্বার্সেবল কস্ট, পার্কিং এক্সপেন্স, ট্রাভেল অ্যালাউন্স, এগুলোতে যদি আপনি খরচ করেন কিন্তু আপনি ইনস্ট্যান্ট টাকাটা নেবেন না, আপনি বললেন যে আমার স্যালারির সাথে দিয়ে দিতে, তখন আপনি এখানে অপশনগুলো অন করতে পারেন। আমি ধরে নিচ্ছি যে আপনি পার্কিংয়ের জন্য, ধরেন এখানে আপনি পার্কিং অ্যালাউন্স এখানে ধরেন $50, মানে 50 পাউন্ড আর কি, এটা আমি অ্যাড করলাম। তারপরে আসেন হচ্ছে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স আছে ধরেন এখানে আরো 100 পাউন্ড,
এটা আপনি অ্যাড করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি এটা সেভ দিলাম, এটা এখন অ্যাড হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের আরো একজন এমপ্লয়ি ছিল, ওনার ওনার নামে চলে যাব। দেখেন ওনার নামটা কোথায় আছে, এই দুইজনের নামে লিস্টে চলে আসবো। নিউটনের নামের এখানে ক্লিক করব। নিউটনের নামের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 173 ঘন্টা। এটা অটোমেটিক্যালি কেন আসছে, কারণ আমি যখন তাকে অ্যাড করি আওয়ারলি রেটে করি নাই, আমি $50,000 তার ইয়ারলি স্যালারি এই হিসাব করে করেছিলাম। সে কি করছে, মান্থলি কত টাকা সে পাবে এটা জেনারেট করে দিয়েছে জিরো অটোমেটিক্যালি, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় এখানে চেঞ্জ করা দরকার, আপনি এখানে এসে কি করতে পারেন, এখানে ধরেন এখানে তো আর আপনার ওভারটাইম অ্যাড হবে না, কারণ আপনি যখন অ্যাড করছেন তখন তো রেগুলার স্যালারিটাই আসবে। ওভারটাইম বোনাস এগুলো তো আলাদা জিনিস, তাই না। এখানে আপনি অ্যাড করেন, ধরেন বোনাস আছে ওনার কত 120, অ্যাড করলেন। আপনি এখানে আসেন, যেমন ওভারটাইম আওয়ার, এখানে ধরেন সে 30 ঘন্টা ওভারটাইম করছে, নিয়ম অনুযায়ী রেগুলার আওয়ারের 1.5 গুণ হচ্ছে ওভারটাইম, ঠিক আছে। এভাবে আপনি দিলেন, দেওয়ার পর আপনি হচ্ছে এটা সেভ দিয়ে দিলেন। আর অন্যান্যগুলো যেভাবে আমি অ্যাড করছি এভাবে চাইলে আপনি অ্যাড করতে পারেন। আবার যদি আওয়ারলি রেট দিতেন, ধরেন আপনি বলছেন যে তাকে আপনি পে করবেন আওয়ারলি, তখন কিন্তু অটোমেটিক্যালি 173 ঘন্টা মানে ঘন্টা কিন্তু আসতো না, তখন আপনাকে এখানে ম্যানুয়ালি বসায় নিতে হতো, ঠিক আছে। আমি আবার বলি, যদি আপনি পে আইটেমে মানে বলে দেন যে আপনি আওয়ারলি $30 বা $40 পে করবেন, তখন এই শিটে যদি টাইম শিট মেনটেন না করেন তাহলে এই শিটে এসে আপনাকে ম্যানুয়ালি আওয়ার বসাই দিতে হবে। যদি বলে দেন তাকে আপনি মান্থলি পে করবেন $2,000 অথবা আপনি ইয়ারলি পে করবেন $60,000, তাহলে অটোমেটিক্যালি এখানে আওয়ারলি টাইম শিট মেনটেন না করলেও চলে আসবে আওয়ারগুলো। আর যদি টাইম শিট মেনটেন করেন আপনি, তাহলে টাইম শিট অনুযায়ী আপনার হচ্ছে স্যালারিটা ক্যালকুলেশন হবে, মানে আওয়ারটা আগে আসবে। যেমন আপনি 173 ঘন্টা দিছে, আপনি এখানে 176 ঘন্টা আনছেন, তাহলে এখানে 176 ঘন্টায় শো করতো। টাইম শিট মেইনটেইন করলে টাইম শিটে যা থাকবে সেটাই ফাইনাল। আর টাইম শিট যদি মেইনটেইন না করেন তাহলে রেগুলারলি কোনো ডিডাকশন না থাকলে অটোমেটিক্যালি তার হচ্ছে মান্থলি কত টাকা আসে সেই হিসাব করেও আপনাকে স্যালারি ক্যালকুলেশন এখানে দেখাই দিবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি এই জায়গাটাতে একটু ভালো করে বুঝবেন। আমি এটা সেভ দিয়ে দিলাম দুইজনের। আচ্ছা, ওনার একটা জিনিস চেঞ্জ করা লাগবে, যে এই জিনিসটা চেঞ্জ করা লাগবে, ম্যানুয়ালি দিয়ে দিলাম। ম্যানুয়ালি দেওয়ার পরে এখানে আসেন, এখন খেয়াল করেন যে আমার এমপ্লয়ি কয়জন, 2 জন। এখানে যদি 5 জন থাকে 5 জন থাকতো, এই যে নামের লিস্টে 5 জনের নামই থাকতো। গ্রস আর্নিং, তাদেরকে গ্রস স্যালারি দিবেন $15,315 পাউন্ড। এর মধ্যে এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ার এনআইসি মানে হচ্ছে যে আপনাকে হায়ার করার কারণে আপনার কোম্পানির ওনার যিনি, তাকে এই $1904 পে করতে হবে। এমপ্লয়ার পেনশন এখানে 0, যদি করে এখানে বসাইতে পারবেন ম্যানুয়ালি। রিইম্বার্সমেন্ট আছে কত 150, এখানে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে 17,367। এখন এই 17,367 আমরা কি করব, আমরা হচ্ছে এখন হচ্ছে পোস্ট করব। ভালো করে খেয়াল করবেন, এখনো কিন্তু আমার এটার কোনো খরচ জেনারেট হয়নি। আমি এখানে একটা ডুপ্লিকেট করে নেই, করে 2টা ডুপ্লিকেট করব, একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমাদের এই রিপোর্টগুলো কোথায় যাচ্ছে সেগুলো ভালো করে আমরা একটু দেখব। আমরা তো এর আগে ম্যানুয়াল জার্নাল করেছি, এখন আমরা জার্নাল করব না। জার্নাল না করে আমাদের এই রিপোর্ট মানে খরচের হিসাবগুলো কিভাবে আসে, প্রথমে আমি হচ্ছে প্রফিট অ্যান্ড মানে ব্যালেন্স শিট ওপেন করব। দেখেন এখানে ব্যালেন্স শিট ওপেন করব, এরপর এখানে এসে আমরা দেখেন এটাকে হচ্ছে আমরা রিপোর্টে যাব, রিপোর্টে গিয়ে প্রফিট অ্যান্ড লস রান করব। দেখেন প্রফিট অ্যান্ড লস রান করার পরে এখানে এবার খেয়াল করে দেখেন
ফার্স্টে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের, আমরা যদি এপ্রিল এত থেকে মার্চের এত ধরি, তাহলে আমাদের যে মাস এটা কিন্তু কাভার করে, তাই না? তাহলে আমরা এই রিপোর্টে দেখতে পারবো। প্রথমত দেখেন, এই রিপোর্টে আমাদের স্যালারি নামে কোনো খরচ আছে কি এখানে? নাই। দেখেন, আপনি বলতে পারেন যে আমরা তো লাস্ট ক্লাসে করেছিলাম, আচ্ছা ওইটা অনেক পিছনে ডেট দিয়ে করছিলাম, ওই ডেটটা এখানে কভার করে না। দেখেন 2024 থেকে শুরু, আর ওইটা ছিল 2020 মানে 22, সো 22-এর অনেক পরে। সো আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কখনোই এক বছরটা আরেক বছর ক্যারি ফরওয়ার্ড হয় না। যদি আমরা পে না করে থাকি তাহলে ব্যালেন্স শিটে থাকতে পারে, বাট আমরা পে করেছিলাম, ওই জন্য এখানে ব্যালেন্স শিটেও থাকবে না। দেখেন পেনশন পেয়েবলটা আছে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, পেনশন পেয়েবল যেটা আছে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। এবার দেখেন আমরা এখানে কি করব, পোস্ট করব। দেখেন পোস্ট করার পরে এখানে দেখেন কি আসে, এখানে বলছে কমপ্লিট পে। এইখানে একটা মেসেজ আপনাকে একটু ভালো করে পড়ে নিতে হবে। এই মেসেজটা আমরা একটু পড়ব, ভালো করে খেয়াল করেন। তার আগে দেখবেন এটা পোস্টেড হয়েছে কিনা। আচ্ছা, পোস্টেড অনেক সময় নাও হতে পারে, কোন ভুলের কারণে হবে না সেটা আমি দেখাই দেব ওই জায়গায় গিয়ে, বাট আপনি এই জিনিসটা একটু পড়বেন। এখানে কি বলছে দেখেন, পে রান সাকসেসফুলি প্রসিড, এবং বলছে পে রান আর নট পেইড অটোমেটিক্যালি। আমরা যেমন এখানে ব্যাংক কিন্তু কানেক্ট করা ছিল, আমরা যখন পেরোল সেটিং করেছি সেখানে কিন্তু আমাদের সেটিংয়ে কিন্তু কানেক্ট করা ছিল। এর নিয়ম অনুযায়ী আমরা যদি কুইকবুকসের সাথে কম্পেয়ার করি, কুইকবুকসের পেরোলের সাথে, আমরা ওইখানে ব্যাংক দেওয়ার পর যখনই পেরোল রান করি সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টটাও হয়ে যায়, তাই না? ব্যাংকে কিন্তু পেমেন্টটাও হয়ে যায়, বাট এখানে যেটা হয় আপনি অটোমেটিক্যালি পেমেন্টটা করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ওরা যেটা বলে মানে জেরো তো অনেক বেশি প্র্যাকটিক্যাল মানে থিওরিকে অবলম্বন করে। ধরেন এমন হইতে পারে যে আপনি এখন পেরোল রান করলেন, আপনার এই ব্যাংকে টাকাই নেই, হইতে পারেন এরকম। তো আমি তো রান করলে তো করতে তো আমার কোনো সমস্যা নাই, আমি জাস্ট সব কিছু ওকে করে আমি পোস্ট দিয়ে দিলাম। এমন হইতে পারে যে ব্যাংকটা কানেক্ট করা আছে ওই ব্যাংকে কোনো মানে পর্যাপ্ত ব্যালেন্স নাই, তাহলে তো আপনার পোস্ট হয়ে গেলে জিনিসটা তো মাইনাস ব্যালেন্স শো করবে, যেটা কুইকবুকস অ্যালাউ করে, কিন্তু জেরো বলে যে না এটা করা যাবে না। এই জন্য দেখেন এখানে আরেকটা নোট লিখছে, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু পে এমপ্লয়ি থ্রু ইয়োর প্রেফার্ড পেমেন্ট মেথড। এখন এখানে আপনার এক একজনকে এক এক মেথড হইতে পারে, অথবা আপনি এক ব্যাংকে থেকে সবাইকে দিতে পারেন, কিন্তু মেইন লজিকটা হচ্ছে যদি আপনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে তো আপনি এই টাকাটা হচ্ছে এমপ্লয়িকে দিতে পারবেন না, নেগেটিভ ব্যালেন্স হয়ে যাবে। এই জন্য তারা মূলত এখানে এই নোটটা দিছে। আর যখনই বলবে যে পে সাকসেসফুলি, তার মানে আমার হচ্ছে পেরোল অ্যাক্রুয়াল যেটা করি আমরা, অর্থাৎ মানে একটা লায়াবিলিটি ক্রিয়েট যেভাবে করি ঠিক সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমরা চেক করব কোথায় গিয়ে কিভাবে, আমরা প্রথমে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে প্রথমে আসি। আসার পরে এখানে আমরা দেখব যে দেখেন এখানে আসার পরে আমরা দেখব স্যালারি। দেখেন এখানে স্যালারিজ কত, 15,313.40, এটাই কিন্তু আমাদের ছিল। দেখেন আমি এই সেন্টার থেকে এখনো সরি নেই, এটা আমাদের কি ছিল, টোটাল গ্রস আর্নিং, মানে এটা হচ্ছে এমপ্লয়িকে দিতে হবে, এটা হচ্ছে টোটাল। তাহলে আমরা হ্যাঁ এমপ্লয়ের এটা আলাদাভাবে থাকবে, এটা খরচ হিসেবে আলাদাভাবে থাকবে। এই দেখেন এমপ্লয়ের এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই যে 1904.05, এটা হচ্ছে আলাদা করে এখানে আপনি পাবেন। এটা গেল রিইম্বার্সমেন্টে আমাদের কি কি জিনিস ছিল মনে আছে, ওইগুলো আমরা এখানে পাবো। আমরা এখানে দাঁড়ান কিসে কিসে ছিল না, মোটর ভেহিকেলে ছিল। আচ্ছা আচ্ছা, এটা জেনারেল এক্সপেন্সে গেছে মনে হয়, দাঁড়ান এখানে কি কি আছে, জেনারেল এক্সপেন্সে গেছে। হ্যাঁ, মানে জেনারেল এক্সপেন্সের মধ্যে 50 গেছে, আর এই 100 গেছে, আর 50 গেছে হচ্ছে আপনার মোটর ভেহিকেল এক্সপেন্সে। মোটর আমরা তো কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, আমরা হচ্ছে ওইখানে অপশনগুলো দিছে, ওই অপশনের সাথে ওরা এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো কানেক্ট করে দিছে, যার জন্য ওইখানে যেটা ইউজ করবেন ওরা এখানে এই হেডে খরচগুলো দেখাবে। পার্কিংটা হচ্ছে যে মোটর ভেহিকেল এক্সপেন্সে গেছে। পার্কিং হচ্ছে একটা মানে নাম, এই নামের চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে আপনার মোটর ভেহিকেল এক্সপেন্স,
এটা একদম কানেক্ট করা, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, খরচের অংশটুকু আমরা বুঝতে পেরেছি কিনা বলেন। আচ্ছা, এখন আমরা যাব লাইবিলিটিতে। ব্যালেন্স শিটে আমরা আসি। ব্যালেন্স শিটে গেলে আমরা লাইবিলিটিতে যেগুলো থাকার কথা সেগুলো আমরা এখানে পাবো। এখানে খেয়াল করে দেখেন, এবার দেখেন যে প্রথমে ওয়েজেস পেয়েবল যে 13,620, ঠিক আছে। তারপরে পেনশন তো আছে, যে পেরোল ট্যাক্স 1200, এনআইসি পেয়েবল 2500, এখানে কিন্তু সবগুলো চলে আসছে। আচ্ছা, এইবার দেখেন তাহলে আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে রিপোর্ট জেনারেট করব। এই রিপোর্টগুলো আমি যতগুলো রিপোর্টের নাম বলবো প্রত্যেকটা রিপোর্ট জেনারেট করবেন, এটা আপনার কাজে দিবে। ভ্যাট, তারপরে হচ্ছে পেরোল, এই জিনিসগুলো খুবই খুবই ইম্প্যাক্টফুল আপনার মানে কাজ পাওয়ার ক্ষেত্রে, কাজ মানে ক্লায়েন্টকে গ্রাফ করার ক্ষেত্রে। যখন আপনি কোনো ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের ধরেন বুককিপিং দরকার, আপনি তার সাথে যখন কমিউনিকেশন করবেন তাকে আপনি বলতে পারবেন যে আপনি শুধু কুইক বুকসের বুককিপিংই জানেন না, আপনি পেরোল ইউকের পেরোল জানেন, আপনি ইউএসের পেরোল জানেন, আপনি হচ্ছে ইউএসের ভ্যাট রিটার্ন করতে পারেন, ইউকের ভ্যাট রিটার্ন করতে পারেন, ঠিক আছে। এবং আপনি অ্যাডভান্স লেভেলের কুইক বুকসের ক্লিন আপ ক্যাচ আপের কাজ করতে পারেন। এই জিনিসগুলো যখন আপনি বলবেন তখন ক্লায়েন্ট কনভিন্স হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ প্রতিটা কোম্পানিতেই পেরোল লাগে, আর তার যদি ভ্যাট রেজিস্টার যদি সে হয়ে থাকে তাহলে কিন্তু তার ইও লাগবে, ভ্যাটের কাজও কিন্তু লাগবে। সো এই জন্য আপনারা মানে নিজেদেরকে এক্সপোজ করার জন্য, অর্থাৎ নিজেকে মার্কেটিং করতে হবে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে তাকে আপনার এক্সপার্টাইজ কোন কোন জায়গাতে আছে সেগুলো প্রপারলি আপনি সুন্দর করে বলবেন। সে মানে সে তো আপনাকে জিজ্ঞেস করবে না, সে শুধু বলবে তুমি আমার এই কাজটা করে দিতে পারবা কিনা, বা তোমার ইউএসের অথবা ইউকের বুককিপিং সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা, এই এতটুকু জিজ্ঞেস করবে। বাকিটা আপনাকে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। এবং আপনারা যেটা করবেন মানে এগুলো হচ্ছে টেকনিক, আপনি একটা মেসেজে সব লিখে দেওয়ার দরকার নাই, আপনি একটা একটা করে সেন্টেন্স লিখে লিখে পাঠান, তাহলে ও বুঝবে যে আপনি মানে টাইপিংয়ের মধ্যে আছেন, ঠিক আছে। আর আপনি সে মেসেজ দেওয়ার পরে সে হয়তো বা আর একজনকে ট্রাই করতেছে মেসেজ দেওয়ার জন্য, আর আপনি 5 মিনিট পরে আপনার সম্পর্কে গল্প লিখতেছেন, লিখতে লিখতে আর একজন তাকে মেসেজ দিয়ে কনভিন্স করে সে কাজটা নিয়ে চলে গেছে, ঠিক আছে। এই কাজটা করবেন না, আপনি একটা একটা করে পয়েন্ট করে করে তাকে পাঠাবেন, যেন সে বুঝতে পারে যে আপনি কিছু লিখতেছেন। আপনি লিখতেছেন ও বুঝতেছে, কিন্তু আপনি কি লিখছেন এটা তো দেখে নাই। ওই জন্য আপনারা একটা সেন্টেন্স করে করে বেশি দেরি করবেন না, লেট করবেন না, লেট করলে দেরি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে, এবং এটার ক্ষেত্রে আরও একটা টেকনিক বলি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেইটা ওই রিলেটেড কথাগুলো আগে লেখেন, ঠিক আছে। লেখার পরে এরপরে লেখেন যে এছাড়াও আপনার আদার্স কি কি অ্যাবিলিটি আছে, ঠিক আছে। এইভাবে আপনি শুরু করবেন। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে প্রথমে ভিউ রিপোর্টে যাব। এখানে অনেকগুলো রিপোর্ট ভিউ করা যায়, যেমন এখানে বলছে পেরোল অ্যাক্টিভিটি ডিটেল রিপোর্ট। আপনি এখানে এসে এই রিপোর্টটা ডাউনলোড করবেন। দেখেন এখানে এই রিপোর্টটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এগুলো সব পিডিএফ এ ডাউনলোড করা যায়, এখানে এসে যে জাস্ট পিডিএফ এ ডাউনলোড করে ফেলবেন, এগুলো আপনার কাছে রাখবেন, ঠিক আছে, এটা লাগবে। এরপরে আসেন আরও কি কি রিপোর্ট আছে, দেখেন অনেক রিপোর্ট আছে এখানে। আর এটা বলছে হচ্ছে আপনার ভিউ পেরোল অ্যাক্টিভিটি, এটা সামারি, উপরেটা হচ্ছে ডিটেল, এটা সামারি। তারপর এখানে বলছে পেরোল অ্যাক্টিভিটি, এটা বলছে পেরোল ভিউ পেরোল অ্যাক্টিভিটি ডিটেল রিপোর্ট, সামারি রিপোর্ট। আচ্ছা, আরেকটা দেন হচ্ছে ভিউ পেরোল জার্নাল রিপোর্ট, এটা দেন। সামারি এবং ডিটেলস দুইটাই আপনারা রান করবেন, প্লাস হচ্ছে এই জার্নালটাও দেখেন, জার্নাল কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিছে, যেটা আমরা কষ্ট করে করছি, ঠিক আছে। দেখেন খুব সুন্দর করে তারা জার্নালটা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। এটা আপনি ডাউনলোড করবেন, দেখেন খুব সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে ফেলবেন, এটা আপনার কাজে লাগবে। দেখেন এই রিপোর্টটা ডাউনলোড করে ফেলবেন। এরপরে আসেন আর কি আছে, আমরা আবার যাব এখানে। আচ্ছা, এই অপশনে মানে ভিউ রিপোর্টে যা আছে সবগুলো আমাদের হয়ে গেছে।
অপশনের মধ্যে কি আছে দেখেন, ইমেইল পে স্লিপ, এখানে আসেন, এদেরকে ইমেইল করতে পারেন পে স্লিপ, এটা কাজে লাগতে পারে। এটা হচ্ছে কি হবে, আপনাকে যখন ক্লায়েন্ট বলবে আপনি সরাসরি এখান থেকে রান করে আপনি হচ্ছে সিলেক্ট করলে এই মেইল আইডিতে তাদের ওই পে স্লিপটা মেইলে চলে যাবে। ঠিক আছে, লিখে রাখেন ইমেইল পে স্লিপ, এটা রান করবেন না, জাস্ট আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন একটা। ঠিক আছে, কারণ মেইলটা তো চলে যাবে ইয়ের কাছে, এই ব্যক্তিদের কাছে। এরপর আসেন কি আছে দেখেন, এই যে ডাউনলোড পে স্লিপ, এটা মাস্ট করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এটা অবশ্যই অবশ্যই ডাউনলোড করবেন। দাঁড়ান আমি একটা কাজ করি, দেখেন এটাকে বলে হচ্ছে P32। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি পাবো, এখানে ইন্ডিভিজুয়াল নাম ওয়াইজ আপনি কিন্তু এই যে পে স্লিপটা আপনি মেইল করলেন এইভাবে পার এমপ্লয়ির এরকম একটা মেইল সে পাবে, তার কত টাকা ডিডাকশন করা হয়েছে, কত টাকা স্যালারি ছিল, এটা ইন্ডিভিজুয়ালি 10 জন থাকলে এখানে 10টা আলাদা আলাদা পেজ হবে। ঠিক আছে, এটা ডাউনলোড করবেন। এরপর আসেন হচ্ছে এখানে বলছে ডাউনলোড P32 রিপোর্ট, এটা ডাউনলোড করবেন। দেখেন এখানে সব দেওয়া আছে। আচ্ছা, আমি P32 রিপোর্ট সম্পর্কে একটু বলি। P32 যে রিপোর্ট, এটার পিরিয়ড হয় সবসময় 6 এপ্রিল থেকে 5 এপ্রিল, লিখে রাখেন এটা। এগুলো আপনার অনেক সময় যদি মানে পেরোলের ইন্টারভিউ দেন তখন জিজ্ঞেস করতে পারে। P32 রিপোর্ট, এই রিপোর্টটা মূলত জেনারেট হয় হচ্ছে মানে এইটা হচ্ছে তাদের ট্যাক্স পিরিয়ড, এই জন্য এই পিরিয়ডটা লিখছে তারা। আমাদের যেমন হচ্ছে ফার্স্ট মানে জুলাই থেকে 30 জুন, ওদের হচ্ছে 6 এপ্রিল থেকে 5 এপ্রিল, বাট ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু আবার 1 এপ্রিল থেকে 31 মার্চ, 1 এপ্রিল থেকে 31 মার্চ, এগুলো লিখে রাখবেন। কারণ আপনাকে যখন আপনি এই টাইপের ইউকের বুক কিপিং এর ইন্টারভিউ দিবেন তখন এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে যে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে ইউকের ফার্স্ট আপনার হচ্ছে এপ্রিল থেকে 30 মার্চ, আর ট্যাক্স ইয়ার হচ্ছে 6 এপ্রিল থেকে 5 মে, সরি এপ্রিল, এটা হচ্ছে 1 বছর। আচ্ছা, এখন এই রিপোর্টে কি থাকে, এই রিপোর্টে মূলত আমরা যখন একটা করেছিলাম ওই যে মানে পেরোলের ট্যাক্স যেগুলো লাইবিলিটি ছিল, 3টা জার্নাল করেছিলাম। একটা হচ্ছে আমাদের এমপ্লয়িরা পাবে প্রথম জার্নালের পরে, সেকেন্ড বলেছিলাম যে যদি পেনশন কোম্পানিতে টাকা দেওয়া হয়, ওইটা পেনশনের অনেকগুলো কোম্পানি আছে, যে কোম্পানিকে যে এমপ্লয়ারের পক্ষ থেকে আপনি টাকা দেন সেটা সেই কোম্পানির এগেনস্টে আপনি যাবে। যেমন কোটাস ট্রাস্ট যদি ইউকের একটা কোম্পানি হয়, কোটাস ট্রাস্ট ধরেন পেমেন্ট করে একটা কোম্পানিকে, সেটার নাম ধরেন ABC পেনশন কোম্পানি, তার মানে কোটাস ট্রাস্টের সাথে ABC পেনশন কোম্পানির কানেক্টেড, তাহলে এখান থেকে ওই কোম্পানি পেনশন কোম্পানিকে তারা টাকাটা দিবে, আপনার যে টাকাটা কেটে রাখবে। ঠিক ওই রকম। তাহলে বাকি রইল কি আমাদের পেরোল ট্যাক্স আর হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই দুইটা অ্যামাউন্টের যে টাকাগুলো কেটে রাখা হয়, কাটার পরে এই টাকাগুলো মানে কোম্পানিগুলো কি খেয়ে ফেলে না তো, কি করে HMRC-তে জমা দেয়, এই P32 রিপোর্টের মাধ্যমে জমা দেয়। বুঝতে পারছেন? সো এটা এভাবে মনে রাখবেন। আচ্ছা, আর P45 এই জিনিসটা কি, এগুলো লিখে রাখেন। P45 হচ্ছে যে কোনো এমপ্লয়ি যদি ধরেন বছরের মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের মাঝামাঝিতে যখন মানে নতুন একটা কোম্পানিতে জয়েন করবে, জয়েন করার পরে ওই এমপ্লয়িকে সিস্টেমে অ্যাড করার সময় আগের কোম্পানিতে ওই বছরের ওই ট্যাক্স মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে
কত টাকা সে সেখান থেকে পাইছে, কত টাকা ট্যাক্স সে পে করছে, ওই জিনিসটা P45 রিপোর্টে দেখাইতে হয়। এই জিনিস এগুলো রেখে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা এখানে আর কি আসবো, দেখেন আর হচ্ছে ডাউনলোড ব্যাংক পেমেন্ট ফাইল। আচ্ছা, এটা তো আমরা পেমেন্ট করি না, এই জন্য এটা দিচ্ছি না। তাহলে মোটামুটি যে কয়েকটা রিপোর্টের নাম বলছি এগুলো সব ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবেন, ঠিক আছে? সো দেখেন আমি প্রত্যেকটা ডাউনলোড করে ওই ফোল্ডারে আমি রেখে দিব, যে ফোল্ডারটা আমি তৈরি করেছি। এবং ইউকে পেরোল রিপোর্ট লিখে রাখবেন, তা না হলে কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু এই যে যেমন আপনাদের বলার পরেও কিছু কিছু স্টুডেন্ট আছে সেগুলো তারা হচ্ছে করে না, মানে কথাগুলো শোনে না ঠিক মতো। না শোনার কারণে যেটা হয়, মানে মনে হয় যে আমি সবার কাজ করে দেওয়ার জন্য বসে আছি, ঠিক আছে? বায়ার মেসেজ দিছে যে তুমি যে ইউএস এর বুক কিপিং করছো আমাকে স্যাম্পল পাঠাও, আমার মেসেজে বলে স্যার কিছু স্যাম্পল দেন। কেমন লাগে? তাহলে আমি যে সারা বছর পরে যে ক্লাসটা করাইলাম, বারবার বললাম যে আপনি মানে কান্ট্রি ওয়াইজ আরও যদি স্পেসিফাই করার দরকার হয়, ফার্মাসিউটিক্যাল বা রিয়েল এস্টেট অথবা ধরেন মানে কি বলে টেকনোলজিক্যাল কোম্পানি বা হচ্ছে কনসাল্টিং কোম্পানি, এই টাইপের যদি ইন্ডাস্ট্রি ওয়াইজও যদি আলাদা করতে পারেন আরও বেটার। তো সেটা না পারলে অ্যাটলিস্ট ইউএসএ, ইউকে অথবা কানাডা এই টাইপের নাম দিয়ে প্রজেক্টগুলো আলাদা করে রাখবেন। কারণ আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএসএর, আপনি আলাদা করেন নাই, সে তো আপনাকে ঘন্টার পর ঘন্টা টাইম দিবে না। দেখা যাবে যে আপনাকে সে হয়তো 2-4-5 মিনিট টাইম দিবে, এর মধ্যে আপনি খুঁজেই পাচ্ছেন না যে কোনটা ইউএসএর কোনটা ইউকের। শুধু রিপোর্ট দেখলে তো আর বোঝা যায় না। তো আপনি দেখা গেল যে ইউকেরটা দিয়ে দিচ্ছেন অথবা অস্ট্রেলিয়াটা দিয়ে দিচ্ছেন, হইতেই তো পারে, কারণ তাড়াহুড়োর সময় কিন্তু মানুষের সেন্স ওইভাবে কাজ করে না। ওই জন্য আগে থেকে সুন্দর করে গুছিয়ে রাখবেন, যে ফাইল যত ভালো করে গুছায় রাখবেন সে ক্লায়েন্টকে ফিডব্যাক তত তাড়াতাড়ি দিতে পারবেন। জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে যেন এরকম না হয়। দেখেন আমার এই রিপোর্টগুলো আমি যেমন এইখানে যে পেরোলের রিপোর্টগুলো আমি রান করেছি, এই রিপোর্টগুলো আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড তো করেই ফেলেছি। আমি চলে যাব হচ্ছে আমাদের ওই পেরোলের যেই ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারে আমি রেখে দিব, ঠিক আছে? আপনারা ওইভাবে আপনাদের ফোল্ডারে রাখবেন এবং এই সবগুলো রিপোর্ট আপনারা দিবেন। আমি যে কয়টা রিপোর্ট দেখাইছি সবগুলো রিপোর্ট আপনারা আমাকে জমা দিবেন পেরোলের ক্ষেত্রে, ঠিক আছে? দাঁড়া, কই গেল জানি। আর এরপরে যে পেরোলের বাকি অংশটুকু এটা আপনি হচ্ছে ম্যানুয়ালি জার্নাল করে দিবেন। জার্নাল না, আপনি হচ্ছে পেমেন্ট করবেন যখন স্পেন মানিতে গিয়ে করে দিবেন, স্পেন মানি। দেখেন আমি এখানে দিয়ে রাখলাম, স্পেন মানিতে আপনারা স্পেন মানি করে বাকি পেমেন্টগুলো ক্লিয়ার করবেন। আচ্ছা, এটা তো গেল। এখন আমি এখানে চলে আসি, এই যে পে এমপ্লয়িতে যাই। এখন আমার এখানে আসলে আমি দেখতে পারবো এটা পোস্টেড, এই যে কোন মাস, এটা মান্থ এন্ডিং, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। পরের মাসে যখন যাবেন আপনি এই যে প্রসেসিংয়ে যাবেন, যার পরে আপনার পরের যে মাসটা আসবে সেটা হচ্ছে, দেখেন এটা আসছে জানুয়ারি। এটা কেন সরাসরি চলে আসছে? কারণ ওর মান্থলি পে করা ছিল, ওই জন্য ওর মাসে কত সেটা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। আর ওনারটা কেন আসে নাই? কারণ ওনারটা বলছি হচ্ছে আওয়ারলি, উনি আওয়ারলি হচ্ছে নিবে। তার মানে এটা আপনি পরবর্তীতে ওনার ডিরেক্টলি যখন আপনি আওয়ার বসাইতে চাবেন, এখানে এসে আপনি দেখেন একটা আওয়ারও কিন্তু এখানে লেখা নাই। আপনি জাস্ট এখানে আওয়ার বসাই দিবেন, যে এটা আপনি টাইমশিট যদি ম্যানুয়ালি মেনটেন করে অথবা যদি কোনো পাঞ্চ মেশিন থাকে সেখানে রিপোর্ট জেনারেট করে যত ঘন্টা থাকবে তত ঘন্টা এখানে লিখবেন। আর এখানে অ্যাড করে আপনার যদি ওভারটাইম কমিশন আদার্স যা যা থাকবে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে তার ওভারঅল বিষয়। আশা করি পেরোল আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এটা করবেন এবং আপনাদের ম্যানুয়ালি ক্যালকুলেশনের জন্য একটা অ্যামাউন্ট দিব, যেটা 60,000 আছে সেখানে আমি হয়তো 70,000 দিব অথবা হয়তো 75,000 দিব। আপনারা ওই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশনটা করে ফেলবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে ড্রাফট, এটা হচ্ছে পোস্টেড, কারণ এটা তো এখন আমার শেষ হয় নাই। এটা যখন শেষ হবে তখন আমরা এটা পোস্ট করে দিব। পোস্ট না করা পর্যন্ত আপনার কোনো রিপোর্টে হিট করবে না। আচ্ছা, আপনাদেরকে কি আমি এটা দেখাইছিলাম, এই যে এক্সপেন্স ক্লেইম, এটা দেখাইছিলাম? দাঁড়ান একটু দেখি তো।
না স্যার, এটা দেখানো হয় নাই। দেখানো হয়নি না? আচ্ছা দাঁড়ান। না। আচ্ছা, আপনাদেরকে আমি আম, রবিবার পর্যন্ত টাইম দিব, আপনারা সব অ্যাসাইনমেন্টগুলো শেষ করে ফেলবেন, যার যা বাকি আছে সব শেষ করে ফেলবেন। রবিবারে আমরা হচ্ছে ব্যাংক রিকনসিলেশনের উপরে ক্লাস নিব, ঠিক আছে? ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, সো এটার উপরে ক্লাস নিব। সবাই আগেরগুলো শেষ করে ফেলবেন, কোনোটা যেন বাকি না থাকে। আচ্ছা, আমি এটা একটু দেখাই দিই, এটা খুব বেশি মানে সময় লাগবে না। এক্সপেন্স ক্লেম, দেখেন এক্সপেন্স ক্লেমটা হলো জিনিসটা কি, দেখেন এক্সপেন্স ক্লেমটা হচ্ছে যে আমরা সচরাচর ওই যে একটু আগে বলছি যে অফিস এক্সপেন্স হতে পারে, আপনার পার্কিং ফি হইতে পারে, আপনার মাইলেজ হইতে পারে, এই টাকাগুলো এমপ্লয়িরাই তো খরচ করে, তাই না? এখন এমপ্লয়িরা খরচ করেছে, এইটা আপনি আলাদা করে ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে আমরা এক্সপেন্স ক্লেমের মাধ্যমে করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা সেন্টার, এই সেন্টারে যত খরচ থাকবে এই খরচগুলো ডিরেক্টলি আপনার অফিসের এমপ্লয়ি যারা তারাই করেছে। আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন, আপনি হচ্ছে কনভেন্স বিল করতে পারেন, আপনি হচ্ছে অফিসের জন্য ছোটোখাটো কিছু হয়তো পারচেস করেছেন, যেটা আপনি বিল আকারে কোম্পানির থেকে টাকাটা তুলে নেবেন, তখন আপনি এক্সপেন্স ক্লেইমের থ্রুতে নিতে পারেন। অথবা আপনি জেনারেল যেই প্রসেসগুলো রয়েছে স্পেন মানি থেকে আপনি করতে পারেন, স্পেন মানি থেকে করতে পারেন, এক্সপেন্স ক্লেমের মাধ্যমে করতে পারেন। দুইটার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে স্পেন মানি থেকে করলে এক্সপেন্স ক্লেমের কোনো দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি ট্র্যাকিং করতে পারবেন না আপনার এমপ্লয়ি কতটুকু করছে আর হচ্ছে মানে ইন জেনারেল কতটুকু হয়েছে। আর যদি আপনি এক্সপেন্স ক্লেম ব্যবহার করেন তাহলে এমপ্লয়িরা কতটুকু করছে এই টোটাল এক্সপেন্সের হেডে সবই যাবে, কিন্তু আপনি আলাদা করে দেখতে পারবেন যে সেখান থেকে মানে স্প্লিট করে দেখতে পারবেন যে সেখান থেকে এক্সপেন্স ক্লেমের থেকে কত আসছে, মানে আপনি এই সেন্টার আসলে বুঝতে পারবেন কত টাকা এমপ্লয়ের মাধ্যমে হয়েছে আর বাকি টাকা ধরে নেবেন যে ইন জেনারেল হয়েছে, ঠিক আছে? এই জন্য মূলত এটা করা হয়। এইটা আপনার আলাদা করে পে করা লাগে, এটা কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। ধর আপনি যেমন স্পেন মানি, রিসিপ্ট মানি বা আদার্স যে ফিচারগুলো আমরা ব্যবহার করলাম, বা ইনফ্যাক্ট পেরোলটাও যে ব্যবহার করলাম, এটা ফ্রিতেই পাচ্ছেন আপনার বুককিপিংয়ের যেই চার্জ সেটার মাধ্যমেই। কিন্তু যদি আপনি এক্সপেন্স ক্লেমটা ব্যবহার করতে চান, £4 করে আপনাকে পার মান্থ পে করা লাগবে অ্যাডিশনালি, যেটা ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড না। সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, যার কারণে আমাদের এখানে সকল ফাংশনই আপনি ফ্রিতে পাচ্ছেন। আচ্ছা, এইবার আসেন আমরা এখানে দেখেন, আচ্ছা এইবার আসেন আমরা কি করব, আমরা হচ্ছে সেট আপ করবো। সেট আপ করে দেখেন সেট আপটা করি আগে। আচ্ছা, সেট আপ করবো কিভাবে দেখেন, দেখেন সেট আপ করার ক্ষেত্রে এখানে আমাদের 4টা স্টেপ আছে। রিসিট অ্যানালাইসিস, তারপর হচ্ছে এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট, মাইলেজ ক্লেম অ্যাকাউন্ট এবং রোল ফর ইউর টিম। মানে রিসিট অ্যানালাইসিস হচ্ছে আপনি যেই বিলটা তৈরি করে দিছেন ওই বিল এখানে আপলোড করলে এই সিস্টেমেটিকভাবে ওরাই ক্যাটাগরি করে নিবে, যদিও এটা বলে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ওইভাবে হয় না, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটা স্কিপ করবো। ওরা যদি যেভাবে বলছে যে অটোমেটিক্যালি আপনার ছবি দেখে ওরা ক্যাটাগরি করে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা করে দিবে, এটা হওয়ার কথা, বাট ওইরকম আসলে হয় না। এই জন্য আমরা এটা স্কিপ করবে না। স্কিপ করে আমরা হচ্ছে এখানে ক্লেম, এক্সপ্রেস ক্লেম অ্যাকাউন্ট আর হচ্ছে মাইলেজ ক্লেম অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করবো। এখানে ফার্স্ট হচ্ছে আমরা এখানে এক্সপেন্স ক্লেমে গেলে আপনার এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো আপনি সেট আপ করবেন, ট্রানজ্যাকশন করার সময় শুধু ওই কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টই শো করবে, অন্যগুলো শো করবে না। দেখেন আমরা এখানে যেটা করব, আমরা এন্টারটেইনমেন্ট 100% বিজনেস, এখানে ধরেন জেনারেল এক্সপেন্স, এখানে ধরেন আপনার প্রিন্টিং স্টেশনারি, এখানে ধরেন আপনি হচ্ছে দিতে পারেন হচ্ছে টেলিফোন অ্যান্ড ইন্টারনেট। আমি ধরেন এই 4টা দিলাম, দিয়ে আমি হচ্ছে
নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে মাইলেজ। মাইলেজের ক্ষেত্রে আমাদের এখানে মূলত এখানে আপনার ট্রাভেল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এই দুটো দিলাম, দিয়ে আমি হচ্ছে পরের স্টেপে গেলাম। যার পরে এখানে বলা হচ্ছে যে আমার রোলটা কি, আমার রোল হচ্ছে অ্যাডমিন। সো এখানে অ্যাডমিন রোলটা লাগে এই ফাংশনটা মানে ইউটিলাইজ করতে। জাস্ট মি দিলাম। এরপর হচ্ছে আমার মোটামুটি এখানে সেটিংটা শেষ। ছোট্ট একটা সেটিং এখানে, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ইউ আর রেডি টু স্টার্ট ক্লেমিং এক্সপেন্স। আমি গেট স্টার্টেড দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যেটা করব, এখানে একটা সেন্টার পেয়ে গেছি, একটা হচ্ছে ইউর ওন টু রিভিউ টু পে অল। ঠিক আছে, আমরা মোটামুটি একটা সেন্টার পেয়ে গেছি। এখন এইখানে দেখেন আমরা ট্রানজাকশন করবো মূলত এই এক্সপেন্স ক্লেম এবং মাইলেজ ক্লেমের মাধ্যমে। ধরেন আপনি এক্সপেন্স ক্লেমে গেলেন, যার পরে এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এই চারটার বাইরে দেখাবে না, কিন্তু আপনার যদি মনে হয় এর বাইরে আরও একটা হেড দরকার, মানে যেটা এখানে নাই, সেটা আপনি এখানে আনতে পারবেন কি না? পারবেন। কিভাবে দেখেন, চলে যাবেন হচ্ছে এই সেন্টারে। দেখেন, আচ্ছা দাঁড়ান আমি একটু ব্যাকে যাই। এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে এইখানে এসে আপনি আচ্ছা সেটিং এক্সপেন্স রোল এখানে যান। এখানে গেলে এডিট এক্সপেন্স সেটিং, আচ্ছা এইটা না, এখানে না, আচ্ছা এখান থেকে আমরা দেখতে পারবো এই যে ওপেন অল চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে দেখেন ফুল চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখানে যদি আপনি নতুন করে কোনোটা অ্যাড করতে, আচ্ছা এটা তো ফুল, এইখানে না, মূলত এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এডিটে গেলে দেখতে পারবো আমরা। এই যে এডিটে গেলে এখান থেকে এডিট করতে পারবেন। ধরেন আপনি লিগ্যাল এক্সপেন্স অ্যাড করলেন, অ্যাড করে আপনি হচ্ছে এখন চলে যান হচ্ছে ওই ইয়াতে ডান দিলে এখন আমরা কিন্তু ওই আগের ইয়াতে চলে যেতে পারবো। দেখেন এই যে এক্সপেন্সে যাই, এখানে আসলে দেখেন এখন আপনি যদি চার্ট মানে ট্রানজ্যাকশন করেন সেই ক্ষেত্রে আমরা লিগ্যাল এক্সপেন্সটা পাবো। কিভাবে পাবো দেখেন, এখানে ক্লিক করেন, এক্সপেন্স ক্লেমে যান, এবার দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে যান, এই দেখেন যে লিগ্যাল এক্সপেন্স যেটা আগে ছিল না এখন চলে আসছে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখবো, এখানে ইউর ওন মানে যতগুলো ট্রানজ্যাকশন করবেন সেটা হোক ড্রাফট হোক পেইড হোক অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল সব এখানে থাকবে। টু রিভিউ মানে হচ্ছে আপনি নর্মালি এই ধরনের ক্ষেত্রে কি হয়, ধরেন আপনার একজন এক্সিকিউটিভ ওরে পাঠাইছেন মতিঝিল ব্যাংকে, ঠিক আছে, সে ওখানে গেছে, ওখানে ধরেন আপনার লাঞ্চ করছে, আসছে, আসার পর সে বিল করছে, আপনার অ্যাকাউন্টেন্ট তো আপনার সাইন ছাড়া দিবে না, টাকা দিবে না। তখন আপনি সে বিল করার পরে যখন আপনার কাছে পাঠাবে তখন ওই স্টেজটা হচ্ছে টু রিভিউ। যখন আপনি অ্যাপ্রুভ করে দিলেন তখন সেটা হয়ে গেল টু পে। ঠিক আছে, যখন পেমেন্ট হয়ে গেল তখন এটা পেইড। টু পে মানে হচ্ছে পেমেন্ট করবে এখন, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, পেমেন্ট এখনো করে নাই। যখন পেমেন্ট হয়ে যাবে তখন অলে আপনি পাবেন। আর এক্সপ্লোরার হচ্ছে এখানে আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন যতগুলো ট্রানজ্যাকশন করা হবে প্রতিটা ট্রানজ্যাকশনই এখানে গ্রাফ দেখতে পারবেন। গ্রাফটা কেমন হবে, অনেকটা আপনার ক্রিকেট খেলা দেখেন না সবাই, রান রেটের মতো দেখাবে। ধরেন এই যে পিলার একটা বড় একটা ছোট, নিচে লেখা থাকে যে ও 1 নাম্বার ওভার, উপরে লেখা থাকে 10 রান, নিচে থাকে 2 নাম্বার ওভার, উপরে লেখা থাকে 8 রান, এরকম লেখা থাকে না? ঠিক ওই রকম এখানে নিচে লেখা থাকবে হচ্ছে খরচের হেড। যেমন আপনি এন্টারটেনমেন্ট দিচ্ছেন, নিচে লেখা আছে, আর উপরে লেখা আছে খরচ কত করছেন, 50, 100, 200। ওইটা আমরা ট্রানজ্যাকশন করি তাহলে বুঝতে পারবেন। এক্সপেন্সিয়া যাব, এখানে ধরেন আপনি নাম দিবেন যে পেমেন্ট অ্যামাউন্ট কত, ধরেন আপনি $300 খরচ করছেন, 300 পাউন্ড।
কিসের জন্য করছেন, হোয়াট ওয়াজ ইট ফর, আপনি এখানে দিলেন হচ্ছে মিটিং উইথ ক্লায়েন্টস। এখানে হচ্ছে স্পেন্ড অ্যাট কোথায়, আমি ধরলাম হচ্ছে লন্ডন টাওয়ার, একটা নাম দিয়ে দিলাম আর কি, মানে কোন জায়গায় ঘটনা ঘটছে। স্পেন্ড কবে, 1 তারিখ দিলাম, আজকের তারিখটাই দিলাম। এখানে আপনি আজকের পরে আর যাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এইখানে যখন এন্ট্রিটা দিবেন, বিলটা আপনি আগে করে আসবেন, মানে খরচ করে দেন আপনি বিল মানে করার জন্য রেডি হচ্ছেন। এইটাই হচ্ছে এক্সপেন্স ক্লেম। ব্যাক ডেটে দিবেন, অ্যাডভান্স ডেটে দেওয়া যাবে না। ধরেন আপনি এমন হতে পারে যে আপনি 30 তারিখে হচ্ছে খরচ করছেন, পেমেন্ট কবে করছেন সেটা আমরা পেমেন্টের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো, অ্যাডভান্স ডেট দিতে পারবো। আপনার তো একটা চেক দিয়ে দিলেন অ্যাডভান্স ডেটের, সেটা পসিবল। বাট এখানে যেটা যেই দিন করবেন ঠিক ওই দিনের মানে পোস্ট মানে দিতে পারবেন, কিন্তু প্রি ডেট দিতে পারবেন না, মানে অ্যাডভান্স ডেট দিতে পারবেন না, সহজ কথা। কি কারণে গেছেন, এন্টারটেনমেন্ট দিলাম, এখানে আপনার অ্যাসাইন টু প্রজেক্ট লেভেল এগুলো মিনিটরি না, দিলাম না। এখানে বলছে হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স অর এক্সক্লুডিং ট্যাক্স, আমি দিলাম এক্সক্লুডিং দিব আমি। তার মানে 300 সাথে ভ্যাট হচ্ছে 20%, তাহলে কত হলো 360। এখন যেই বিলটা করছেন সেই বিলের ছবি চাইলে এখানে আপনি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমি প্রথমে সেভ দেই ড্রাফটে। ড্রাফটে দিলে আমার ড্রাফটে এখানে শো করবে। এটাকে আমি ধরেন অ্যাপ্রুভ করব। আচ্ছা, আমি হচ্ছে ওপেন করি, ওপেন করে আমি সাবমিট করলাম। সাবমিট করলে টু রিভিউতে থাকবে। টু রিভিউতে এসে আপনি যে অ্যাপ্রুভ করে দিলে এটা এখন টু পেতে যাবে। দেখেন, টু পেতে যাওয়া মানে হচ্ছে এটা আপনার প্রফিট অ্যান্ড লসে কিন্তু এটা হিট করবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে পেমেন্ট যখন করার মানে দরকার হবে তার আগে দেখেন এক্সপ্লোরারে দেখেন এই পুরোটা ভরে গেছে। ঘর এতটুকুই থাকবে, যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত ছোট হয়ে যাবে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসলে আমরা এটাকে একটু শেষ করি। আচ্ছা, পেতে গেলে আমরা এখানে আপনি পেমেন্ট যেদিন করবেন যেভাবে করবেন সেভাবে আপনি এখানে লিখতে পারেন। যেমন এখানে 1 জানুয়ারি আসছে, পেমেন্ট করে দিবেন। এই যে এখানে পেমেন্ট ডেট আসবে, ধরেন আপনি 3 তারিখের অ্যাডভান্স ডেটে চেক দিয়েছেন, কোনো সমস্যা নাই, এটা আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আবার এই ট্রানজ্যাকশন কিন্তু আবার মানে আজকে ডেট দিয়ে রিপোর্ট রান করলে কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ আমি দিচ্ছি 3 তারিখ, আপনি যদি কাস্টম ডেটে গিয়ে 3 তারিখের ডেট দিয়ে রিপোর্ট রান করেন তাহলেই কেবলমাত্র দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু দেখতে পারবেন না। আচ্ছা, এটা গেল। এখন পেমেন্ট যদি হয়ে যায়, পেমেন্ট তো ধরেন আমি করে ফেলছি, তাহলে এটা কোথায় আছে? এখানে আছে যে এক্সপেন্স ক্লেম। এইবার আসেন আপনি চলে যান এক্সপেন্স ক্লেম সেন্টারে। এই হচ্ছে এক্সপেন্স ক্লেম সেন্টার। এখানে গেলে আপনি দেখেন, এখানে গেলে দেখতে পারবেন হচ্ছে এই যে এক্সপ্লোরার তো হয়েছে, যে আপনি অলে যান, অলে গেলে দেখতে পারবেন এটা পেইড, দেখেন পেইড। আপনি এবার আসেন হচ্ছে মাইলেজটা তাহলে কিভাবে করবেন। মাইলেজ হচ্ছে আপনাকে হয়তো একটা পিক অ্যান্ড ড্রপের জন্য একটা গাড়ি দিয়েছে এবং বলছে যে মাসে মানে প্রতি সপ্তাহে তুমি একবার করে বিল জমা দিবা, ঠিক আছে, সপ্তাহে একবার। তাহলে আমি এই আওয়ারটা পাবো কোথায়, মানে সরি এই কিলোমিটারটা পাবো কোথায়? এইটা হচ্ছে আমাদের থাকতে পারে, লগ বুক থাকতে পারে, হ্যাঁ, অথবা মানে লগ বুকটা হয়তো ম্যানুয়াল সে রেকর্ড করেছে, অথবা টাইম মানে ট্র্যাকার আছে না, ট্র্যাকার সিস্টেম থাকতে পারে। ট্র্যাকার থাকলে তো অটোমেটিক্যালি আপনার ডেটা কিন্তু ডাউনলোড করা যায়, ঠিক আছে, সিএসবিতে। ওইখান থেকে আপনি হিসাব পেলেন এক সপ্তাহে আপনি ধরেন 450 কিলোমিটার গেছেন, এখানে কিলোমিটার লিখলেন, পার কিলোমিটারে এটা কিন্তু একটা রেট আছে। দেখেন ইউকে রেট হচ্ছে 45। আপনি এখানে চাইলে মাইলেজ দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে, যদি আপনার মানে কার অর ভ্যান হয় তাহলে আপনার পার মাইল হচ্ছে 45 সেন্ট, মানে হচ্ছে 0.45। যদি আপনার মোটর সাইকেল হয় তাহলে হচ্ছে 0.24।
যদি বাইসাইকেল হয় তাহলে কত 0.2। এটা হচ্ছে একদম ফিক্সড, এর বেশিও দেওয়া যাবে না, এর কমও দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা কিন্তু একদম ওদের মানে গভর্নমেন্ট কর্তৃক একদম ফিক্সড, মানে একদম ফিক্সড করা, এমন না যে আপনি চাইলে এখানে 50 করতে পারবেন বা এখানে আপনি 20 করতে পারবেন না। একদম মানে ভেহিকেলের নেচার অনুযায়ী, হেঁটে গেলে তো আর আপনি পাবেন না। সো কার হলে আপনি পাবেন 45, আর মোটর সাইকেল হলে পাবেন হচ্ছে 24, আর বাইসাইকেল হলে পাবেন 20। তাহলে ওইভাবে আপনি এখানে লিখবেন। আমি যেহেতু আমি ধরে নিচ্ছি হচ্ছে কার, তাহলে 0.45 দিলাম, এখানে হচ্ছে পিক অ্যান্ড ড্রপ দিলাম, এখানে ধরেন আজকে ডেট দিলাম, এখানে দিলাম হচ্ছে ট্রাভেল ন্যাশনাল, এই দুইটার দরকার নাই, এটার উপরে কোনো ভ্যাট নাই, ঠিক আছে? 202.5 এটাই আপনার হবে, এটাকে আমি ডিরেক্টলি অ্যাপ্রুভ করে দিচ্ছি, মানে আমি আর এত ইয়াতে গেলাম না। অ্যাপ্রুভ করার পর এখানে দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ, আর এটা হচ্ছে পেইড, তার মানে এটা বাকি আছে, মানে পেমেন্ট এখনো করা হয়নি, আর এটা হচ্ছে অলরেডি পেইড করা হয়েছে। এবার দেখেন এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এক্সপেন্স ক্লেমটা করবেন, খুব কঠিন কিছুই না, খুবই সহজ। এই দুইটা আমার যেমন এইখানে এই রিপোর্টে যেমন আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এইটা কিন্তু মূল রিপোর্টেও আপনি পাবেন। মূল রিপোর্ট বলতে আমরা প্রফিট অ্যান্ড লসের যে রিপোর্ট যেটাকে আমরা বলি, সেই রিপোর্টেও কিন্তু আপনি পাবেন। এই দেখেন, এই যে প্রফিট অ্যান্ড লস, এই রিপোর্ট আপনি যদি মানে রিলোড দেন, তাহলে আপনি এখানে ওই রেকর্ডটা এখানে আসবে, দেখেন। হ্যাঁ, ব্যালেন্স শিটে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে, আনপেইড সব অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে। এবার দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ট্রাভেল ন্যাশনালে চলে আসছে 202, দেখেন এন্টারটেনমেন্ট 300, ঠিক আছে? ব্যালেন্স শিটে আসেন, ব্যালেন্স শিটে আমরা হচ্ছে এটার অ্যাকাউন্টস পেয়েবলে যাব, মানে বাই ডিফল্ট অ্যাকাউন্টস পেয়েবলে যায়। চলে যান হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটাতে ঢোকেন, এটা আপনি নোট লিখে দিলে পারবেন, যখন আপনি ট্রানজ্যাকশনটা করবেন তখন আপনি নোট লিখে দিলে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন কই গেল, এটা কত ছিল, এটা এই যে 202, এই দেখেন 202 এখানে চলে আসছে, এই দেখেন পেয়েবল ইনভয়েস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক।